ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এর আগে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। তো দ্বিতীয় অধ্যায় শেষ করার পর আমরা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করতেছি। তৃতীয় অধ্যায় আমরা শুরু করব। তো তৃতীয় অধ্যায়ের যে শিরোনাম সেটা হচ্ছে বল বা ফোর্স। তো আমরা এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে গিয়ে একটা হিন্টস পেয়েছিলাম। তো আমরা সরাসরি শুরু করি। এখানে যে আগের অধ্যায়ে আমরা বস্তুর বেগ এবং বেগের পরিবর্তন নিয়ে আলোচনা করেছি, কিন্তু কেন বস্তুর বেগের পরিবর্তন হয় সেটি নিয়ে কিছু বলা হয়নি। এই অধ্যায়ে আমরা দেখব বস্তুর বেগের পরিবর্তন হয় বলের কারণে। বল নিয়ে আইজাক নিউটনের যুগান্তকারী তিনটিও আমরা এখানে আলোচনা করব। বল কিভাবে বস্তুর উপর কাজ করে সেটি নিয়ে আলোচনা করার সময় খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের বল, বস্তুর জড়তা, বলের প্রকৃতি, ঘর্ষণ বল, এই বিষয়গুলোও আলোচনায় উঠে আসবে। তাহলে এখানে যে জিনিসটা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে কি, আমরা এর আগের যে অধ্যায়টা সেটাতে আমরা কি পড়ছি, এর আগে জাস্ট আমরা পড়ছি যে বস্তুর মধ্যে কি হয়, গতির সঞ্চার হয়। কিন্তু গতির সঞ্চার কেন হয়, অবস্থানে কেন পরিবর্তন হয়, বেগ কেন হয়, এগুলো নিয়ে কোনো আলোচনা করা হয় নাই। এখানেই মূলত আলোচনা করা হবে যে কেন পরিবর্তন হয় বস্তুর অবস্থানের, বা বস্তুর মধ্যে গতির সঞ্চার কেন হয় বা গতির কেন পরিবর্তন হয়, সেটার কারণটা আর কিছুই না, সেটা হচ্ছে বল। সেই কারণটা হচ্ছে কি বল। তো এইটা নিয়েই মূলত এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো আমরা সরাসরি চলে যাই মেইন টপিকসে। বিসমিল্লাহির রহমানির রহিম। 3.1 জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা এবং বলের ধারণা আলোচনা করা হবে। জড়তার ইংরেজি হচ্ছে কি ইনারশিয়া, আর বলের ধারণা তো কনসেপ্ট অফ ফোর্স। এটা কোথা থেকে ব্যাখ্যা করা হবে? নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে এটাকে ব্যাখ্যা করা হবে। তো শুরু এর আগের অধ্যায়ে আমরা বেগ, দ্রুতি, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব এবং তাদের একটির সাথে অন্যটির সম্পর্ক শিখেছি। গতির সমীকরণগুলো বের করেছি। বল প্রয়োগ করে কিভাবে বেগের পরিবর্তন করা যায় সেটি আমরা এই অধ্যায়ে শিখব। আমরা নিউটনের প্রথম সূত্র দিয়ে শুরু করতে পারি। তো নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বুঝতেই পারছো, বেগ যেহেতু ভেক্টর, তাই সমবেগে চলতে হলে দিকের পরিবর্তন করতে পারবে না, সরলরেখার সমদ্রুতিতে চলতে হবে। অর্থাৎ একটা বস্তু, এখানে বলছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু সারা জীবনই স্থির থাকবে এবং সমবেগে চলা বস্তু সারা জীবন সমবেগেই চলবে। অর্থাৎ তার বেগের মানও পরিবর্তন হবে না, দিকও পরিবর্তন হবে না, অর্থাৎ সে সোজাসুজি চলতে থাকবে। ঠিক আছে, সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে এখানে আমরা দেখলাম যে স্থির বস্তু কখন স্থির থাকবে এবং গতিশীল বস্তু কখন গতিশীল থাকবে। কার কারণে? বলের কারণে। যদি বল প্রয়োগ হয় তাহলেই পরিবর্তন হবে, তাছাড়া পরিবর্তন হবে না। এটা কি বলছেন? বিজ্ঞানী নিউটনের যে সূত্র সেটা থেকে আমরা পাইলাম। তো এটার যদি আমরা এক্সপ্লানেশনে যাই, তো বলছে যে নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ নিয়ে কারো সমস্যা হয় না, কারণ আমরা সবসময়ই দেখেছি স্থির বস্তুকে ধাক্কা না দেওয়া পর্যন্ত সেটা নিজে থেকে নড়ে না, স্থির থেকে যায়। দ্বিতীয় অংশটি নিয়ে সমস্যা, কারণ আমরা কখনোই কোনো চলন্ত বস্তুকে অনন্তকাল চলতে দেখি না। ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলেও দেখা যায় বাহ্য কোনো বল ছাড়াই শেষ পর্যন্ত বস্তুটা থেমে যায়। আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় যে কোনো কিছুকে সমবেগে চালিয়ে নিতে হলে ক্রমাগত সেটাতে বল প্রয়োগ করে যেতে হয়। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটি সঠিক নয়। গতিশীল কোনো বস্তু যদি থেমে যায় তাহলে বুঝতে হবে ওই বস্তুর উপর কোনো না কোনো বল প্রযুক্ত হয়েছে। ঘর্ষণ, বাতাসের বাধা, এই ধরনের বল বেগের বিপরীত দিকে কাজ করে বলে চলমান একটি বস্তু থেমে যায়। যদি এ ধরনের কোনো বল না থাকতো তাহলে সমবেগে চলতে থাকা একটি বস্তু অনন্তকাল ধরে সমবেগে চলত। তাহলে আমরা এখানে দেখলাম যে নিউটনের সূত্রের দুইটা অংশ, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে, স্থির থাকবে। এটা আমরা সবসময় দেখে আসছি, আমরা কখনোই দেখি নাই যে একটা বস্তু একা একা নড়ছে। ঠিক আছে, একা একা যদি নড়েও তাহলে আমরা মনে করি যে এটা কি অন্য কেউ নড়াইছে, অ্যাটলিস্ট কোনো কারণ যদি খুঁজে না পাই তাহলে ভূত প্রেত নড়াইছে এরকম করে
ফেলতে পারে, আগের মানুষ বলতো। যাই হোক, তার মানে এখানে কি হয়েছে, ভূত প্রেত বা জিনও যদি হয় অ্যাটলিস্ট কেউ না কেউ নড়াইছে, অর্থাৎ সে যে নিজে থেকে নড়বে না এটা একটা ছোট বাচ্চাও কি বুঝে। এবং যারা ভূত প্রেতে বিশ্বাস করে বোকা শোকা, তারাও ভূতের বিষয়টা হয়তো বুঝে না, বাট অ্যাটলিস্ট এইটা বুঝে যে যে তোমার একা 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 বস্তু নড়তে পারে না, সে তখন কোনো কারণ খুঁজে না পেয়ে ভূত প্রেতের কথা বলে। আমি কিন্তু জিনের কথা বলি নাই। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, এইটা নিয়ে আমাদের ঝামেলা। তো আমরা কিন্তু বাস্তব জীবনে কি করি না, একটা সমবেগে চলতে থাকা বস্তুকে কি করি না, সমবেগে চলতে দেখি না। তাহলে তাহলে আসলে ঘটনাটা কি হয়, তাহলে আমরা বল প্রয়োগ কে করতেছে এটা দেখি না, কিন্তু কেউ না কেউ বল প্রয়োগ করে। সেটা হচ্ছে কি, তাহলে একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি, বস্তুকে গতিশীল করি, ছেড়ে দেয়, সে কিন্তু একা একা থেমে যায়। এই থামার কারণটা আছে আর কেউ না, এগুলো হচ্ছে আমাদের অদৃশ্য শত্রু। সেই অদৃশ্য শত্রুগুলো ভূত বা জিন কেউ না, সেগুলো হচ্ছে ঘর্ষণ বল, বাতাসের বাধা। এগুলো ঘর্ষণ বল, বাতাসের বাধাই হচ্ছে কি মূলত এই অদৃশ্য বল হিসেবে কাজ করে, যেগুলো একটা বস্তুকে বাধা দেয়। ঘর্ষণ বল, এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব, ঘর্ষণ বল নিয়ে আছে। এবং ঘর্ষণ বল এবং বাতাসের বাধা এগুলো সব সময় বেগের বিপরীত দিকে কাজ করে। এই ধরনের বল সব সময় বেগের কি বিপরীত দিকে কাজ করে, মানে এদের কাজই হচ্ছে কি করা, কাজে বাধা তৈরি করা, এটাই ওদের কাজ। তো এই কারণেই বস্তুগুলো কি হয়, থেমে দেয়। তার মানে আমরা বুঝলাম যে যদি ওগুলোও না থাকতো, যদি ঘর্ষণ না থাকতো বা বাতাসের বাধা না থাকতো, সেক্ষেত্রে কি হইতো, সমবেগে আসলে চলতে থাকতো, যেটা মহাশূন্যে কি এই ঘটনাটা ঘটে। সেখানে বাতাসের বাধা থাকে না, অন্য অন্য ফোর্সগুলো ওখানে নিউট্রাল অবস্থায় থাকে পরস্পরের প্রভাবে, ফলে ওইখানে এই ঘটনাগুলো ঘটে। তো যাই হোক, এর পরের অংশে আমরা চলে আসি, সেটা হচ্ছে কি জড়তা। বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায়, কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা। তাহলে এই যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে কি পেলাম, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। তার মানে বস্তুগুলোর মধ্যে কি আছে, একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে সে নিজে থেকেই কি করতে চায় না, নিজের অবস্থার পরিবর্তন করতে চায় না। এটাকে আমরা কি বলতে পারি, অলসতা বলতে পারি। অর্থাৎ তারা হচ্ছে কি অলস, তারা কি অলস, অর্থাৎ তারা নিজেরা কি করে না, নিজেদের অবস্থা পরিবর্তন করে না। অলস মানুষের মতো কিছু করাইতে হলে অলস মানুষের পিছিয়ে লেগে থাকতে হয়, যে এটা করো ওটা করো এটা করো ওটা করো, তাও করে না। অনেক সময় জোর করে করাইলেও করানো যায়, অর্থাৎ তাকে দিয়ে জোর করে করাইতে হয়। ঠিক সেই রকম বস্তুগুলো আমরা বোঝানোর স্বার্থে বললাম। তো বস্তুগুলো ওই রকম অলস প্রকৃতির, যে তারা নিজেরাই কিছুই করে না। যেখানে স্থির যদি থাকে তাহলে সে একা একা গতিশীল হয় না, সে যদি গতিশীল থাকে থামবে তো না, উল্টা কথা গতির কি সাধারণ পরিবর্তনও করবে না, দিকও পরিবর্তন করবে না, সোজাসুজি যাইতে চাবে। তো এইরকম একটা অবস্থা, ঠিক আছে। তো এই যে বস্তুগুলোর মধ্যে টেন্ডেন্সি যেমন আছে তেমনই থাকবো, নিজের কোনো পরিবর্তন করব না। বস্তুগুলোর এই টেন্ডেন্সির নামটাই হচ্ছে কি জড়তা, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসে, জড়তা দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি এবং গতি। যাই হোক, এটা আছে, আমি পরের অংশে চলে যাই। যে হঠাৎ গাড়ি চলতে শুরু করলে জড়তার কারণে আমরা পেছনের দিকে হেলে পড়ি, শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে থাকে, গাড়ির সাথে সাথে সেটা চলতে শুরু করে, কিন্তু শরীরের উপরের অংশ তখনও স্থির এবং জড়তার কারণে স্থির থাকতে চায়। তাই শরীরের উপরের অংশ পিছনের দিকে হেলে পড়ে, যেহেতু এটা স্থির থাকার জড়তা, তাই এটাকে বলে স্থিতি জড়তা। তাহলে এই ঘটনাটা আসলে একটু যদি আমি ব্যাখ্যা করি, তো এটা বিষয়টা হচ্ছে, এটা সবাই বাস্তব জীবনে কি এটা দেখছে। যদি একটা গাড়ির মধ্যে কি থাকে, একজন ব্যক্তি থাকে, বা মোটরসাইকেলে এটা সবচেয়ে বেশি হয়, হঠাৎ করে মোটরসাইকেল চলতে শুরু করলে পিছনের যে যাত্রী আছে সে কি করে, পিছনের দিকে পড়ে যায়। সামনের জন পড়ে না কেন, তখন ওর হাতে হ্যান্ডেল থাকে, এই জন্য ও কি পড়ে না, ও নিজেকে ব্যালেন্স করে নিতে পারে। যেটা হয়, গাড়িটা যদি হঠাৎ চলতে শুরু করে, তাহলে গাড়ি পুরো বস্তু তো গাড়ি এবং মানুষ তো কি ছিল, রান চলা শুরু করার আগে স্থির ছিল। ফলে যখন চলে তখন গাড়ির সাথে শরীরের নিচের অংশ কি হয়, লেগে থাকে, নিচের অংশটা সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সামনের যে অংশ আছে সেটা তো ওই একই জায়গায় থাকতে যায়। ফলে কি হয়, নিচের অংশ কি হয়েছে, এই দিকে চলে গেছে, কিন্তু সামনের অংশ কি এই একই জায়গায়, সরি এটা এখানেই, মানে সামনের অংশ এখানেই আছে, আমি জাস্ট এখানে আঁকলাম। তো আর এই অংশটা কি হয়েছে,
এই সামনের দিকে এগিয়ে গেছে, ফলে এইরকম একটা অবস্থা তৈরি হয়, হেলে যায় মানুষ। এই যে স্থির বস্তু স্থির থাকার যে টেন্ডেন্সি, এটা হচ্ছে কি স্থিতি জড়তা। যারা ট্রেডমিলে হাঁটে, প্রথম দিকে যদি কাউকে ট্রেডমিলে তুলে দেওয়া হয় তাহলে সে কিন্তু নিশ্চিতভাবেই কী হবে, মুখ থুবড়ে পড়ে যাবে। এই শুধুমাত্র স্থিতি জড়তার কারণে সে কী হবে, মুখ থুবড়ে পড়ে যাবে। এটা সবাই পড়ে, ট্রেডমিলে যারা এই ব্যায়াম করতে গিয়ে যারা ট্রেডমিলে ওঠে তারা সবাই পড়ে যায় প্রথম দিকে। এরপর আমরা পরের অংশে চলে যাই। গতি জড়তার কারণে আমরা মানুষজনকে চলন্ত বাস ট্রেন থেকে নামতে গিয়ে আছাড় খেতে দেখি। চলন্ত বাস ট্রেনের মানুষটির পুরো শরীরটাই গতিশীল। সে যখন মাটিতে পা দেয় তখন নিচের অংশ থেমে যায়, উপরের অংশ গতি জড়তার কারণে তখনও ছুটছে, তাই সে হুমড়ি খেয়ে পড়ে। এখানেও একই অবস্থা, যখন গতিশীল থাকে তখন পুরো শরীর কি থাকে, একসাথেই গতিশীল থাকে, উপরের অংশ এবং নিচের অংশ। কিন্তু হঠাৎ করে গাড়িটা যখন থেমে যায় তখন গাড়ির সাথে সাথে শরীরের নিচের অংশ থেমে যায়, কিন্তু উপরের অংশ কি সামনের দিকে গতিশীল থাকে। এই জন্য মানুষ তখন কি করে, সামনের দিকে কি করে, ঝুঁকে যায় এরকম করে। আমরা এটাও জানি, বাসে যখন আমরা থাকি বা মোটরসাইকেলে এগুলো সবচেয়ে বেশি বোঝা যায়। ব্রেক করলে সামনের দিকে যাই, আর গাড়ির অ্যাক্সিলারেটর টানলে আমরা পিছনের দিকে যাই। তাহলে যখন স্থির, তাহলে গাড়ি চলতে শুরু করলে যখন আমরা পিছনে পড়ি, এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। আর চলতে থাকা গাড়ি যখন হঠাৎ থেমে যায়, আমরা যখন সামনের দিকে ঝুঁকে পড়ি, তখন এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। তো এখানে গতি জড়তার খুব সুন্দর একটা উদাহরণ আছে, তোমরা চাইলে এটা কি করতে পারো, এই এক্সপেরিমেন্টটা করতে পারো। সেটা হচ্ছে যদি একটা এই গ্লাস মনে করো এটাই একটা গ্লাস, এই গ্লাসের উপর যদি একটা কি করা হয়, কার্ডবোর্ড রাখা হয়, গ্লাসের উপর যদি একটা কি করা হয়, এরকম কার্ড রেখে যদি তোমরা কি করো, এখানে একটা মনে করো এই, যাই হোক ছবিটা ভালো হইল না, তারপর এখানে যদি কি করো, একটা পয়সা রাখো গ্লাসের ঠিক উপরে, এরকম একটা পয়সা রাখার পর হঠাৎ করে যদি কি করো, যদি তোমরা কি করো আস্তে আস্তে এটাকে টান দাও এইদিকে, তাহলে কিন্তু কি হবে, এই কাগজটা আর পয়সাটা কি হবে, একসাথেই উঠে আসবে। কিন্তু যদি হঠাৎ করে টান দেওয়া হয়, এটাকে যদি হঠাৎ করে এদিকে টান দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে স্থিতি জড়তার কারণে পয়সাটা কি হবে, ওই জায়গাতেই থাকবে, আর কার্ডটা কি হবে, বাইরের দিকে চলে আসবে। তখন এই পয়সাটা কি হবে, গ্লাসের নিচে পড়ে যাবে। ঠিক আছে, তো এই পরীক্ষাটা তোমরা সবাই করতে পারো। তো বলছে যে গ্লাসের উপর একটা কার্ড রাখো, এবার কার্ডের উপর একটা ধাতব মুদ্রা রেখে কার্ডটিকে সজোরে টোকা দাও, টোকা দিয়ে সরিয়ে দাও, মুদ্রাটি গ্লাসের ভিতরে পড়ে যাবে। তাহলে কেন পড়ে যাবে, এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে পড়ে যাবে। এরপর হচ্ছে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে সমান পরিমাণ বল দুটি বস্তুর উপর প্রয়োগ করা হলে যার ভর বেশি সেটি কম বিচ্যুত হয়, কিন্তু যার ভর কম সেটি বেশি বিচ্যুত হয়। অর্থাৎ ভর বৃদ্ধির সাথে সাথে জড়তাও বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা দেখলাম যে জড়তার সাথে কার সম্পর্ক আছে, ভরের একটা সম্পর্ক আছে। অর্থাৎ যদি কোনো একটা বস্তু কি হয়, বেশি ভর থাকে, তাহলে সেটাকে নড়াতে বেশি বলের প্রয়োজন হয়। আর যদি বস্তুর ভর কম হয়, তাহলে সেটাকে অল্প বলেই নড়ানো যায়। তার মানে বস্তুর যে জড়তা, এটা কার সাথে সম্পর্কিত, ভরের সাথে সম্পর্কিত। অনেক সময় বলা হয় স্থিতি জড়তা হচ্ছে ভরের সাথে সম্পর্কিত। এই জন্য দুইটা বস্তু যদি সংঘর্ষ হয় এবং তারা যদি একই বেগে থাকে, তাহলে দেখা যায় যে যেটা ভারী বস্তু তার খুব একটা ক্ষতি হয় না, কিন্তু যেটা হালকা বস্তু সেটা কি হয়, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ তার ভর থাকার কারণে তার বেগের পরিবর্তনটা সহজে হয়। ঠিক আছে, অল্প বলেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু যার ভারী আছে, তার জড়তা বেশি হওয়ার কারণে তার পরিবর্তনটা অত সহজে হয় না। তো এরপর আমরা প্রশ্নে চলে যাই। এখানে একটা প্রশ্ন বলছে যে 3.01 চিত্রের গ্রাফ দুটিতে সময়ের সাথে সরণ এবং বেগের মান দেখানো হয়েছে। কোথায় কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে ব্যাখ্যা করো। দুটি গ্রাফই দেখতে একই রকম, কিন্তু এদের মাঝে ভিন্ন তথ্য রয়েছে। আমরা এটাকে যদি দেখি, তাহলে এই যে এখানে আমরা দেখতে পাবো, সো এখানে কোনো ধরনের 1 2 কিছুই দেয়নি, এরা পরবর্তীতে আবার ব্যাখ্যা করছে। তো আমরা যদি এদের মতো করে আগে পড়ি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে।
এখানে 1 2 দিয়েছে, কিন্তু ওইখানে কি কোনো ধরনের 1 2 3 কিছুই দেয়নি। তো আমরা এখানে পরে 1 2 3 বসাই নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে গ্রাফ 1 গ্রাফ 2 সেটা হচ্ছে কোনটা, সেগুলো কোনো ধরনের মার্কিং করে নাই। আসলে এখানে কয়টা গ্রাফ আছে দেখি। 1 কয়টা এখানে আছে, এখানে ওরা বলছে 1, তারপর বলছে 2, দুইটা গ্রাফ, কিন্তু আসলে তো এখানে গ্রাফ 3টা, হয়তো বা তাহলে এইটা হবে 1 আর এটা হবে 2। আচ্ছা দেখি, আমরা বোঝার চেষ্টা করি। প্রথম গ্রাফে কি বলছে, 0 থেকে t1 কিংবা t2 থেকে শেষ পর্যন্ত সময় দুটিতে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যার কোনো বেগ নেই। কাজেই বেগের পরিবর্তনের প্রশ্নই আসে না, যার অর্থ এই দুটো সময়ে নিশ্চয় কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তাহলে বলছে প্রথম গ্রাফে 0 থেকে t1 বা t2 যে কোনো সময় পর্যন্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ অবস্থানের যে গ্রাফের এই যে প্রত্যেকটাতেই যে অবস্থানের কথা বলি, এখানে সময় এইদিকে t1, মানে আমরা এখানে যে কোনো একটা টাইম নিতে পারি, t1 এখান থেকে নিলাম, আর একটা নিলাম কি t2। তাহলে এখানে t1 বলি, 0 যদি বলি, t1 বলি, t বলি, t2 বলি, এখানে কি হচ্ছে না, কোনো ধরনের কি হচ্ছে না, অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, সব সময় ডিসটেন্সটা কি থাকতেছে, সেম থাকতেছে। এটা যদি উদাহরণ হিসেবে 2 মিটার হয়, তাহলে সব সময় দেখো 2 মিটারই আছে, তার মানে তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই অবস্থানের যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে বেগই নাই, আর বেগের পরিবর্তন তো আরো বহু দূরের কথা। বেগের পরিবর্তনও হচ্ছে না, তার মানে ওই বস্তুর মধ্যে, তার মানে অর্থাৎ সেই স্থির ছিল, স্থিরই আছে। তার মানে তার কি হচ্ছে, তার মানে তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে কোনো ধরনের বল প্রয়োগ করা হচ্ছে না। কেন, তার কোনো অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, একই জায়গায় আছে, স্থির আছে, এই জন্য বল প্রয়োগ হচ্ছে না। এবার বলছে t1 থেকে t2 সময়ে অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু যেহেতু সমহারে পরিবর্তন হবে, এরপর নিচের গ্রাফের কথা বলছে, t1 থেকে t2 সময়ে অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু যেহেতু সমহারে পরিবর্তন, যেহেতু রেখাটি সরলরেখা, তার অর্থ হবে সমবেগ, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন নেই, বেগের কোনো পরিবর্তন নেই। কাজেই t1 থেকে t2 সময়েও কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তাহলে আমরা এটা মূলত এই গ্রাফটার কথা বলা হচ্ছে, এই গ্রাফে দেখো, এখানে যদি আমরা t1 নেই, এখানে যদি t2 নেই, তাহলে এখানেও কিন্তু দেখো সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু একই হারে পরিবর্তনটা কি হচ্ছে, একই হারে হচ্ছে। ঠিক আছে, একই হারে, অর্থাৎ এখানে কি আমরা বলতে পারি, এটা সমবেগে যাচ্ছে। এটা কি হিসেবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। আমরা জানি এটা সমবেগের গ্রাফ, এর আগের অধ্যায়ে আমরা দেখছি এটা সমবেগের গ্রাফ। তার মানে এখানে বেগেরও কি হচ্ছে না, কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, বেগের কোনো ধরনের পরিবর্তন এখানে হচ্ছে না। তার মানে এখানেও কি বল প্রয়োগ হচ্ছে না। আমরা জানি বেগের পরিবর্তনও যদি না হয়, তারপরেও ওখানে বল প্রয়োগ হয়নি। যদি অবস্থানের পরিবর্তন না হয়, তারপরেও বুঝবো তোমার কি হয় নাই, বল প্রয়োগ হয় নাই। ঠিক আছে, এই হচ্ছে তাহলে দুইটা ক্ষেত্রে গেলাম। এরপর আমরা যাই, শুধু t1 মুহূর্তে কোনোভাবে বল প্রয়োগ করে স্থির বস্তুটিকে সমবেগে গতিশীল করা হয়েছে, আবার ঠিক t2 মুহূর্তে বল প্রয়োগ করে গতিশীল বস্তুটিকে থামিয়ে দেওয়া হয়েছে, অন্য কোথাও বল প্রয়োগ করা হয়নি। তার মানে বিষয়টাকে যদি আমরা এখানে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, মানে এই দুইটার মধ্যে লিঙ্ক করছে, এই গ্রাফের সাথে এই গ্রাফটাকে কি করছে, লিঙ্ক করছে ওরা। কোন গ্রাফের সাথে, এই গ্রাফের সাথে এই গ্রাফ। তাহলে এই গ্রাফে তো কি ছিল, বস্তুটা স্থির ছিল, তাই না, স্থির ছিল। তাহলে এইখান থেকে গতিশীল হইল কিভাবে, তাহলে জাস্ট একটা যে কোনো নির্দিষ্ট একটা মুহূর্তে, সেটা যদি t1 হয়, ওই মুহূর্তে বস্তুটাকে কি করা হয়েছে, বল প্রয়োগ করে গতিশীল করা হয়েছে। গতিশীল করার পর বলটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তারপর সে ওই বলের কারণে সে যে বেগ অর্জন করছে, সেই বেগে এরপর চলতে আছে। তার মানে শুধুমাত্র তাকে স্থির অবস্থা থেকে একটা নির্দিষ্ট বেগে গতিশীল করতে যে সময় লাগে, শুধু ওইটুকু সময়ে বল প্রয়োগ করা হয়েছে, আর বাদ বাকি সময়ে আগেও বল প্রয়োগ করা হয়নি, পরেও বল প্রয়োগ করা হয়নি। এই জন্য সে আগে স্থির ছিল,
আর বল প্রয়োগের পর সে যে বেগ অর্জন করছে সেই বেগেই সে কি করছে, এই যে সমবেগে সে সামনের দিকে এগিয়ে গেছে। তো আশা করি এই ব্যাখ্যাটাও তোমরা বুঝতে পারছো যে অন্য কোথাও বল প্রয়োগ করা হয় নাই। তো তাহলে আমরা বলতে পারি বল নেই কোথায়, এই জায়গায় কোনো বল নেই, T1 থেকে T2 পর্যন্ত কোনো বল নেই। তাহলে এইটাকে যদি T1 ধরা হয় আর এটাকে যদি আমরা T2 ধরি, তাহলে এখান থেকে এখানেও কোনো 0 থেকে, আর এটা T1 থেকে T2, মানে এটারই কন্টিনিউশন। তাহলে এই জায়গায় কোনো বল প্রয়োগ করা নাই, এই জায়গায়ও কোনো বল প্রয়োগ করা নাই। তাহলে বল প্রয়োগ করা হয়েছে কোথায়, এইটার আর এইটার মাঝখানের কোনো এক জায়গাতে কি করা হয়েছে, খুব অল্প সময়ের জন্য বল প্রয়োগ করা হয়েছে। তার মানে এই যে যখন T সমান T1 এবং T সমান T2, এই কয়েক মুহূর্তের জন্য কি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। এবং এখানে বলছে যে শেষে এই জায়গায় এসে বস্তুটা কি হয়েছে, থেমে গেছে, বলছে ওরা সমবেগ প্রাপ্ত হয়েছে। তাহলে এই জায়গাটাতে কি করা হয়েছে, বল প্রয়োগ করে বস্তুটাকে থেমে দেওয়া হয়েছে। তো শুধুমাত্র বেগের যে জায়গাটাতে পরিবর্তন হবে শুধু ওই জায়গাটাতেই বল প্রয়োগ হবে, তাছাড়া অন্য কোথাও বল প্রয়োগ হবে না। এরপর আমরা আসি দ্বিতীয় গ্রাফে। দ্বিতীয় গ্রাফে কি বলছে যে 0 থেকে 1 এবং T2 থেকে শেষ পর্যন্ত বস্তুটি সমবেগে যাচ্ছে, কাজেই কোনো বল প্রয়োগ করা হয়নি। T1 থেকে T2 সময়ে বেগটি সমহারে পরিবর্তিত হচ্ছে, কাজেই নিশ্চয় এখানে বল প্রয়োগ করা হচ্ছে। তো এখানে কি বললো যে T1 এবং T2 থেকে শেষ পর্যন্ত সমবেগে যাচ্ছে। T1, তাহলে T1 থেকে, তাহলে এইটা হচ্ছে T1, ঠিক আছে, এটা কি T1। তো এইখানে বস্তুটা সমবেগে যাচ্ছে, এখানে বস্তুটা বস্তু বেগের মান তো 0, তাহলে এখানে কোনো বেগের মানই নাই। আর এইখানে যদি আমরা দেখি এইটা T1, এইখানে কি আছে, এই সময়ে বস্তুটা একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে। এখানে যদি 0 যদিও হয় তারপরে তো বেগটা তো 0 স্থির আছে, বা 0 বেগে যাচ্ছে ধরে বলে নিতে পারি, অথবা এখানে একটা বেগের নির্দিষ্ট মান আছে, অর্থাৎ সমবেগে যাচ্ছে 0 থেকে T1 পর্যন্ত। তার মানে এই জায়গাটাতে কি নেই, কোনো ধরনের বল প্রয়োগ করা হয়নি। অথবা এখানে যদি এটাকেও যদি আমরা কি করি T1 এটাকে T2 ধরি, তাহলে এখানে কি বস্তুটা স্থির আছে, তাহলে এখানে কোনো ধরনের বল প্রয়োগ করা হয় নাই। আবার এটাকে যদি T2 ধরি, তাহলে এটা আসলে T1 T2 তে কীভাবে বলছে বোঝাই যাচ্ছে না ব্যাখ্যায়, আমি আমার মতো করে ব্যাখ্যা করি। তাহলে এইখানে বেগ ছিল 0, ওই বেগ থেকে তোমার এইখানে একটা নির্দিষ্ট বেগ অর্জিত হয়েছে। তাহলে এই যে নির্দিষ্ট বেগ অর্জিত হওয়ার পূর্ব মুহূর্তে কি হয়ে গেছে, বল প্রয়োগ করা হয়েছে। কিন্তু বল প্রয়োগ করে যখন সে একটা নির্দিষ্ট বেগ পেয়ে গেছে, সেখানে কিন্তু আর বল প্রয়োগ করা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, এই জায়গাটাতে আর বল প্রয়োগ করা হয়নি। তাহলে আমরা যদি আমাদের মতো করে হিসাব করি, এটাতে 0 যদি দেয়, এটা T1, এটা T2, এখানে যদি T3 একটা জায়গা নেই আমরা, আর এখানে যদি আমরা T4 আর T5 নেই, তাহলে আমরা জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, কীভাবে, 0 থেকে T1 পর্যন্ত কোনো বল প্রয়োগ করা হয় নাই, তখন স্থির আছে, স্থির ছিল। T1 থেকে T2 এর মাঝখানে একটা সময় বল প্রয়োগ করে তাকে কি করা হয়েছে, গতিশীল করা হয়েছে, তারপর বল প্রয়োগ করা হয় নাই। এরপর T2 থেকে T3 পর্যন্ত, এটা T2 না, T3, এটা T2 থেকে T3 পর্যন্ত আর কোনো বল প্রয়োগ করা হয়নি। কেন, তার কারণ এর মাঝখানে বেগের মান কি আর বাড়তেছে না, বেগের মান কি আর বাড়তেছে না। এই কারণে আমরা বলতে পারি এই T2 থেকে T3 পর্যন্ত কোনো ধরনের বল প্রয়োগ করা হয়নি। কিন্তু T1 এবং T2 এর মাঝখানে যতটুকু কিছু একটা সময় বল প্রয়োগ করে বস্তুটার বেগ 0 থেকে এই একটা নির্দিষ্ট মানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই নির্দিষ্ট মানে নিয়ে আসা হয়েছে। আর T2 থেকে T3 পর্যন্ত বল প্রয়োগ করা হয় নাই কেন, তখন এই টাইমটা কি সেই সমবেগে যাচ্ছে। এরপর T3, এরপর আমরা যদি এই গ্রাফটাতে দেখি, T3 থেকে তারপর আবার বল প্রয়োগ শুরু হয়েছে, এখানে T4 থেকে T5 পর্যন্ত বস্তুটা এই যে বেগ আস্তে আস্তে কি বাড়তেছে, তার বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কিন্তু তার কি আছে, ত্বরণ হচ্ছে, অর্থাৎ এখানে বেগের মান সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তার মানে T3-তে বা T4-এ যদি বলি আমরা, এখানে বল প্রয়োগ করা শুরু হয়েছে, এরপর কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করে 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 তার বেগ বাড়ানো হচ্ছে, অর্থাৎ তার মধ্যে ত্বরণ হচ্ছে, অর্থাৎ এই জায়গাতে কি হয়েছে, বল প্রয়োগ করা হচ্ছে। আবার এই সেম গ্রাফটাকেই
এই তার মানে এটা সমতরণের জন্য এস ভার্সেস টি এর গ্রাফ যদি এইটা হয়, সেটা সরণ ভার্সেস টি এর গ্রাফ এটা হয়। তার কারণ আমরা জানি এস প্রপোর্শনাল কি টি স্কয়ার। তাহলে সমতরণের জন্য এটা অবশ্যই সমতরণের জন্য গ্রাফ এটা। তাহলে এখানে কি আছে, আস্তে আস্তে বস্তুটা ত্বরণ হচ্ছে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই জায়গাতেও আমরা যে এটাকে T1 বলি, এটাকে যে T2 বলি, তাহলে T1 থেকে তাহলে এখানে আস্তে আস্তে কি হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে এখানে বেগ হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ত্বরণ হচ্ছে। তার মানে আমরা কনক্লুশনে যদি এইভাবে যাই, কোনো একটা গ্রাফ বা যে কোনো তথ্যে যদি আমরা দেখি বস্তুটার কি হচ্ছে, ত্বরণ হচ্ছে, সহজ কথায় ত্বরণ। বস্তুর যদি ত্বরণ হয় অর্থাৎ বেগ পরিবর্তন হয়, যদি গ্রাফ দেখে বা তথ্য দেখে আমরা বুঝতে পারি বস্তুর ত্বরণ আছে, তাহলেই বুঝবো সেখানে বল প্রয়োগ হয়েছে। আর যদি দেখি বস্তুর মধ্যে কোনো ত্বরণ নাই, তার মানে বুঝবো বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে না। মানে বলের কারণে বস্তুর বেগের পরিবর্তন হয়, সহজ কথায় বলের কারণে বস্তুর বেগের পরিবর্তন হয়, বা পরবর্তীতে আছে ভরবেগের পরিবর্তন হয়। আসলে ভরের তো পরিবর্তন হয় না নিউটনীয় বলবিদ্যায়, তার মানে আমরা ধরে নেব শুধু বেগের পরিবর্তনের মাধ্যমে ভরবেগের পরিবর্তন হয়, অর্থাৎ বেগের পরিবর্তন। সহজ কথায় যদি বেগের পরিবর্তন হয় বা ত্বরণ হয়, তাহলেই সেখানে কি হবে, বল প্রয়োগ হবে। ঠিক আছে, তো এটা গেলাম, আমরা ব্যাখ্যা করলাম, এটা আমরা আশা করি বুঝতে পারছি বিষয়টা। তো এরপরের অংশে চলে যায় 3.1.2 ফোর্স, বল। নিউটনের প্রথম সূত্রে প্রথমবার বল শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বল বলতে আমরা কি বুঝি সেটা এখনো বলা হয়নি। তাহলে বল জিনিসটা আসলে কি? আসলে নিউটনের প্রথম সূত্রটাই বলের সংজ্ঞা হতে পারে, যার প্রয়োগের কারণে স্থির বস্তু, তাহলে এটাকে আমরা সংজ্ঞা হিসেবে দেখি, তাহলে যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে আর গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে কি বল। তাহলে কি বললাম আমরা, যে জিনিসটা বলকে আমরা, বল হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা অস্তিত্ব যেটা করলে কি হয়, যেটা প্রয়োগ হলে স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটা মানের বা দিকের। তাহলে এখন হলো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পেলাম, বলের একটা সংজ্ঞা পাইলাম, কিন্তু বলের পরিমাপ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। যে ওখানে কিন্তু বলা নাই যে কতটুকু বল প্রয়োগ করলে কতটুকু অবস্থার পরিবর্তন হবে বা কতটুকু বেগ অর্জন হবে বা কত দূর যাবে, এই ধরনের কিচ্ছু বলা নেই। তার মানে প্রথম সূত্র থেকে আমরা কি পেলাম, বেগের ধারণা পাইলাম, কিন্তু বেগের পরিমাপ পাইলাম না। বেগের পরিমাপ আমরা শিখব থেকে দ্বিতীয় সূত্র থেকে। তাহলে এখান থেকে এমসিকিউ অনেক সময়ই আসে যে আমরা বলের ধারণা পাই কোথায়। তাহলে প্রথমটা হচ্ছে কি, বলের ধারণা। বলের ধারণা, বলের ধারণা আমরা পাই থেকে প্রথম সূত্র থেকে। আর বলের পরিমাপ করার জন্য যে সূত্র পাই, সেটা আমরা পাই থেকে দ্বিতীয় সূত্র থেকে। তো এই জিনিসটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা মাথায় রাখবা। তোমরা যখন তোমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে বল ব্যবহার করো, তখন তোমাদের মনে হতে পারে কোনো কোনো বল প্রয়োগ করতে হলে স্পর্শ করতে হয়, ক্রেন দিয়ে ভারী জিনিস তোলা, কোনো কিছুকে ধাক্কা দেওয়া, কিংবা চলতে চলতে ঘর্ষণের জন্য চলন্ত বস্তুর থেমে যাওয়া, এগুলো আছে। আবার তোমরা লক্ষ্য করেছো কোনো কোনো বল প্রয়োগের জন্য স্পর্শ করতে হয় না, যেমন কোনো কিছুকে ছেড়ে দিলে মাধ্যাকর্ষণ বলের জন্য নিচে পড়া চুম্বকের আকর্ষণ। কাজেই আমরা বলকে স্পর্শ বা অস্পর্শ দুই ধরনের বলে ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা একটা জিনিস, নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে বল প্রয়োগ করলে বস্তু যে গতিশীল হয়, তো এই বল প্রয়োগের জন্য সবসময় যে বস্তুর গতিশীল, যে বস্তুর মধ্যে গতি সঞ্চার হবে সেটাকে স্পর্শ করার প্রয়োজন নাই, সবসময় প্রয়োজন নেই। কিছু কিছু বল আছে যে বলগুলো প্রয়োগ করার জন্য অবশ্যই অবশ্যই কী করতে হবে, টাচ করতে হবে। এটা হচ্ছে টান, তারপর হচ্ছে ঘর্ষণ। ঠিক আছে, এই জিনিসগুলো, এই বলগুলো প্রয়োগ করার জন্য অবশ্যই কী করতে হবে, বা প্রবাহী ঘর্ষণ, মানে এই ঘর্ষণের অনেকগুলো প্রয়োগ করার আছে, টানা, ঠেলা, ধাক্কা দেওয়া, এগুলো সবগুলোর জন্য কি করতে হবে, অর্থাৎ বস্তুকে টাচ করতে হবে, বস্তুকে কি করতে হবে, স্পর্শ করতে হয়। যে বল প্রয়োগকারীকে বস্তুটাকে স্পর্শ করতে হয়। যেমন আমরা জানি ঘর্ষণ, দুইটা তল যদি পরস্পরের সাথে যুক্ত না থাকে তাহলে ঘর্ষণ বল কাজই করে না। টানের ক্ষেত্রে বস্তুকে ধরে টানতে হবে, সেটা হুক হোক, দড়ি হোক, যেটাই হোক, ধরেই টানতে হবে। তো এই জন্য যে বলগুলো প্রয়োগ করার জন্য যে বস্তুর উপর বল প্রয়োগ করা হবে সেই বস্তুটাকে টাচ করতে হয় বা বস্তুটাকে ধরতে হয়, অর্থাৎ বস্তুর সংস্পর্শে থাকতে হয়, এই ধরনের বলকে বলা হয় স্পর্শ বল। আবার কিছু কিছু বল আছে
সে ওই যে বস্তুর উপর সে বল প্রয়োগ করবে, বলটা প্রয়োগকৃত হবে, ওই বস্তুকে স্পর্শ করার প্রয়োজন নাই। যেমন চুম্বকের ক্ষেত্রে আমরা দেখছি যে দুইটা চুম্বক পরস্পরকে কি করে, আকর্ষণ বা বিকর্ষণ করে, এরা কিন্তু দূর থেকেই করে, এদেরকে স্পর্শ করার প্রয়োজন পড়ে না। তাহলে এটা হচ্ছে কি অস্পর্শ বল, অর্থাৎ এটাকে কি করা যায়, স্পর্শ না করে এই বলটা কি করে, কাজ করে। চুম্বক বল, তারপর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বা মহাকর্ষ অভিকর্ষ যে বল আছে, এই বলগুলো হচ্ছে কি স্পর্শ ছাড়াই কি করে, আকর্ষণ করে। বা পৃথিবী যে আমাদেরকে টানে, আমরা যদি পৃথিবী থেকে উপরে থাকি, আকাশে যখন একটা বস্তু ঝুলন্ত থাকে, পাখি বা এদা, এদেরকেও তো পৃথিবী কি করে, নিজের দিকে টানে। তো এটা কি স্পর্শ করা লাগে? না, স্পর্শ করা লাগে না। স্পর্শ ছাড়াই এই বলগুলো কাজ হয়। তাহলে বল হচ্ছে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। তো এরপর বলছে মৌলিক বলের প্রকৃতি, নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্সেস। পৃথিবীতে কত ধরনের বল আছে জিজ্ঞাসা করা হলে তোমরা নিশ্চয়ই বলবে অনেক ধরনের। কোনো কিছুকে যদি ধাক্কা দিই সেটা একটা বল, যে টানের কারণে ট্রাক বোঝা টেনে নিয়ে যায়, সেটা একটা বল। যে ধাক্কার কারণে ঝড়ে গাছ উপড়ে পড়ে সেটা একটা বল। চুম্বক যখন লোহাকে আকর্ষণ করে সেটা একটা বল। বোমা বিস্ফোরণে যখন ঘর বাড়ি উড়িয়ে দেয় সেটা একটা বল। যে টানে ক্রেন কোনো কিছুকে টেনে তোলে সেটা একটা বল। একটুখানি সময় নিলেই এরকম নানা ধরনের বলের তোমরা একটা বিশাল তালিকা তৈরি করতে পারবে। তার মানে অনেক ধরনের বল কি আমরা আমাদের বাস্তব জীবনে কি চতুর্দিকে দেখতে পাই। কিন্তু চমকপ্রদ ব্যাপারটি কি জানো, প্রকৃতিতে মাত্র 4 রকমের মৌলিক বল রয়েছে। উপরের যে তালিকা দেওয়া হয়েছে সেগুলোকে বিশ্লেষণ করা হলে দেখা যাবে এগুলো ঘুরে ফিরে এই 4 রকমের বাইরে কোনোটাই আসলে নয়। আসলে মৌলিক বল মাত্র 4টি, সেগুলো হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল। তাহলে যদিও আমরা কি, তাহলে এখানে যে আলোচনাটা করা হলো সেটা হচ্ছে যদিও কি আমরা আমাদের চতুর্দিকে বিভিন্ন ধরনের বল দেখি, কিন্তু আমরা দেখব যে সব এই বলগুলো কি না মৌলিক বল না। মৌলিক বল মাত্র 4টা। এই 4টা বলের আন্ডারেই কি অন্য সবগুলো বল কোনো না কোনোভাবে পড়ে যায়। তো এই অর্থাৎ মৌলিক জিনিসটা কি, এই বলগুলোর পিছনে কোনো কারণ এখন পর্যন্ত আবিষ্কার করা যায়নি, এই জন্য এটা মৌলিক জিনিস সম্পর্কে আমার ধারণা হচ্ছে এটাই। যাই হোক, যদি এর পিছনের কারণ আবিষ্কার করতে পারে তখন দেখা যাবে যে ওই চেঞ্জ হয়ে গিয়ে ওই কারণটা হয়ে যাবে মৌলিক। তো ততদিন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, এটাই মৌলিক। এরপর হচ্ছে তাহলে প্রথম যে মৌলিক বল সেটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই মহাকর্ষ বল। এই আকর্ষণ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে কিংবা পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে এবং এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। তাহলে আমাদের যে ওজনের অনুভূতি, এটার পিছনের কারণ হচ্ছে কি মাধ্যাকর্ষণ বল। আমাদের যে ওজনের অনুভূতি, তাহলে আমরা কোন মৌলিক বলের কারণে ওজন অনুভব করি, সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। এবং মহাকর্ষ বলের পিছনের কারণ হচ্ছে কি ভর। ভরকে অনেক সময় মহাকর্ষীয় কণা বলা হয়, গ্র্যাভিটেশনাল কণা বলা হয় অনেক সময়, ঠিক আছে। তাহলে মহাকর্ষ বলের জন্য কোন কণা দায়ী? গ্র্যাভিটেশনাল কণা দায়ী। তো যাই হোক, এটা অত জনপ্রিয় না এই নামটা। তো আমরা এখানে কয়েকটা জিনিস দেখলাম। একটা হচ্ছে মহাকর্ষ বল, সেটা হচ্ছে কি দুইটা ভরযুক্ত পদার্থ, অর্থাৎ যাদের ভর আছে তাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে, যার ভর নাই তার মধ্যে মহাকর্ষ বল কাজ করবে না। যেমন আলোর কোনো কি নেই, ভর নাই। তাপ, এর কোনো ভর নেই, অর্থাৎ কোনো শক্তির মধ্যে মহাকর্ষ বল কাজ করে না, তার কারণ এদের মধ্যে কি নেই, কোনো ধরনের ভর নাই। এই জন্য এরা পরস্পরকে আকর্ষণ বিকর্ষণও করে না। বিকর্ষণ তো করে না মহাকর্ষ। আর একটা মহাকর্ষ বল সবসময় আকর্ষণ ধর্মী হয়, এটা সবসময় মাথায় রাখবো। মহাকর্ষ বল সবসময় কি করে, আকর্ষণ করে, এটা কখনো কি করে না, বিকর্ষণ করে না। তো মহাকর্ষ বলের কারণে কি হয়, নক্ষত্র মানে বৃত্তাকার গতি। এখানে একটু কথা বলি যে কোনো একটা জিনিস যখন একটা বৃত্তাকার পথে চতুর্দিকে কি ঘোরে,
তখন সেটা কিন্তু কি করতে চাই, যখন এই যে যখন সে কি করবে, এটা ঘুরবে, তো প্রত্যেকটা জায়গায় তার বেগের ডিরেকশন কোন দিকে, লম্ব বরাবর এইদিকে, তার তো এই দিকে কি চলে যাওয়ার কথা, তাহলে সে যায় না কেন? তখন এই দড়িটা কি একটা লিমিটেড দড়িটা তাকে ওইদিকে যাইতে দেয় না। তার কারণ হচ্ছে কি, গেলেই তো দড়িতে টান পড়বে, আর দড়িতে টান পাওয়ার কারণে এই জন্য বস্তুটাকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তার বেগের কারণে সে তো গতিশীল হবেই, এই জন্য সে দিক পরিবর্তন করতে বাধ্য হয়। তার কারণ কি, এই দড়িতে তাকে টেনে ধরে রাখছে। এখন তার যে মধ্যে যে গতিশীলতা আছে, গতি জড়তা আছে, এটা কি ইয়ে করতে হবে না, বাস্তবায়িত করতে হবে না? এই জন্য সে কি করে, নিজের দিকটা কি করে, এই দড়িতে একটু টান টান রেখে কি করে, নিজের গতিপথটা সে আস্তে 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 পরিবর্তন করে নেয়। অর্থাৎ একটা সে কি করে, দড়ি যতটুকু ততটুকু ব্যাসার্ধ বজায় রেখে সে কি করে, ঘুরতে থাকে। তার মানে একটা বস্তুকে ঘোরানোর জন্য তাহলে এই যে টানটা যদি না থাকতো, তাহলে সে কি হইতো, এইদিকে ঘুরতেই থাকতো, সরি সামনের দিকে সোজাসুজি চলে যেত। এই টানের কারণে সে কি করতে পারছে, ঘুরতে পারতেছে। তো আমরা যারা কোনো একটা যে কোনো জিনিস যখন আমরা ঘুরাই, হাত দিয়ে অনেক সময় ঘুরাই কোনো কিছুকে দড়ি দিয়ে বেঁধে, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি। এখন কথা হচ্ছে যে গ্রহ এবং নক্ষত্রগুলো যে সূর্যের চারদিকে ঘুরতেছে, বা গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরতেছে, বা নক্ষত্রগুলো গ্যালাক্সির চারদিকে ঘুরতেছে, তাহলে এইখানে কে টেনে ধরে আছে? পৃথিবী কেন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে বাধ্য আছে? তো এইখানে টানটা আসলে একটা অস্পর্শ, এখানে স্পর্শ বল। এই যে আমরা বস্তু ঘোরানোর ক্ষেত্রে যেটা করি, এটা হচ্ছে কি স্পর্শ বল। সবসময় যে স্পর্শ বল দিয়ে টান দিতে হবে বিষয়টা তা নাই, অস্পর্শ বলের কারণেও তো এই টানটা কি হইতে পারে। তো ওখানে অস্পর্শ বলটা কি করে, টান হিসেবে কাজ করে, যেটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল আছে, সেটাই পৃথিবীকে কি করে, একটা নির্দিষ্ট পথে ঘুরতে বাধ্য করে। অর্থাৎ ওই পথের বাইরে এরকম করে ছিটকে যেতে দেয় না। যখন যেতে চায় তখনই আকর্ষণ বলটা কি করে, তাকে কেন্দ্রের দিকে টেনে ধরে রাখে। তো পদার্থবিজ্ঞানের একটা চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। এটা পদার্থবিজ্ঞানের চমৎকার বল। আচ্ছা, যাই হোক, বল হচ্ছে মহাকর্ষ বল একটা চমৎকার, ভর আছে সেরকম যে কোনো বস্তু অন্য বস্তুকে কি করে, আকর্ষণ করে। তাহলে মহাকর্ষ বল কাজ করার শর্ত হচ্ছে কি, তার ভর থাকতে হবে। ঠিক আছে, এটা একটা শর্ত, এটা এমসিকিউতে আসে। এরপর আমরা পরের অংশে যে অর্থাৎ দ্বিতীয় যে তোমার বলটা আছে, মৌলিক বল, সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। চিরুনি দিয়ে চুল আঁচড়ে সেটা দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করা, বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয়, আসলে দুটি একই বল। মাধ্যাকর্ষণ বলের তুলনায় এটা অনেক শক্তিশালী। এটা হচ্ছে কি 10^6 গুণ বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। কথাটা যে সত্যি সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারবে, কারণ যখন একটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে একটা কাগজকে আকর্ষণ করে তুলে নাও, তখন কিন্তু সেই কাগজটাকে পুরো পৃথিবী তার সমস্ত ভরের মাধ্যাকর্ষণ বল দিয়ে টেনে রাখার চেষ্টা করে। তবুও তোমার চিরুনির অল্প একটু আধান সেই বিশাল পৃথিবীর পুরো মাধ্যাকর্ষণকে হারিয়ে দেয়। তাহলে তড়িৎচুম্বকীয় বল হচ্ছে কি, চুম্বকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হোক বা ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হোক, এগুলো হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বল। মূলত চুম্বক বল আলাদা মনে হলেও চুম্বক বলও, ওই চুম্বকের মধ্যেও কিন্তু ইলেকট্রনের একটা নির্দিষ্ট নির্দিষ্ট দিকে অ্যারেঞ্জমেন্ট থাকার কারণেই কি হয়, চুম্বক বলটা উদ্ভব হয়। তার মানে চুম্বক বল তড়িৎ বল থেকে ভিন্ন কোনো বল না, জাস্ট এর মানে প্রকাশটা একটু আলাদা, এই কারণে দুইটা আলাদা নাম দেওয়া হয়েছে। কিন্তু আসলে বল দুইটা কি সেম, দুইটারই উৎস হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রন বা প্রোটন, মানে অর্থাৎ চার্জ, অর্থাৎ আমরা বলি চার্জ, দুইটারই উৎস হচ্ছে চার্জ, সহজ কথা যদি বলতে চাই। তো এখানে একটা ইনফরমেশন, আমরা 4টা বলের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আছে এখানে, এবং এখান থেকে প্রচুর এমসিকিউ হয়। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল যে ফোর্স, সেটার মানকে যদি আমরা কি ধরি, 1 ধরি, সেটার মানকে যদি আমরা কি ধরি, 1 ধরি, তাহলে
অন্যান্য বলগুলোকে হিসাব করা যায় যে অন্যান্য বলগুলো ওর তুলনায় কত গুণ বেশি শক্তিশালী। তো এখানে বলতেছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে 10⁻36 গুণ শক্তিশালী, অনেক গুণ বেশি শক্তিশালী। এবং অনেক সময় মনে হইতে পারে যে এত শক্তি, তো এইটার একটা তারা হিসাব দিয়েছে। সেটা হচ্ছে যে আমরা যখন একটা চিরুনি দিয়ে কি করি, তো আমরা যখন চিরুনি দিয়ে কি করি, মাথা আঁচড়ানোর পর সেখানে কি হয়, তড়িৎ চুম্বকীয় বলের উদ্ভব হয়। অর্থাৎ এটা কেমিস্ট্রিতে আছে বা ফিজিক্সেরও অন্য চ্যাপ্টারে হয়তো থাকতে পারে। তো সেখানে আধান জমা হয় এবং সেই আধান কি করে, একটা কাগজকে কি করে, একটা আমাদের ছোট্ট চিরুনি কি করে, একটা কাগজকে কি করে, আকর্ষণ করে। এই ছোট্ট একটা কাগজকে কি করে, একটা ছোট্ট চিরুনি, ছোট্ট চিরুনির মধ্যে আর কতটুকু ইলেকট্রন প্রোটন কি হবে, জমা হবে। এই চিরুনিটা কি করে, কি যে আঁকলাম, যাই হোক, এটা কি করে, আকর্ষণ করে। তো সেই একই সময়ে কিন্তু এই পুরো পৃথিবীটা কি করতেছে, এই কাগজটাকে আকর্ষণ করতেছে। তাহলে পৃথিবীর অনেক ভর, তাহলে এর উপর কি অনেক বেশি আকর্ষণ। কিন্তু এই আকর্ষণটা এই চিরুনির মধ্যে সামান্য অল্প কিছু আধান কি করতেছে, পরাজিত করে ফেলতেছে। তো এটা কি হচ্ছে, চিরুনির সাথে উপরে উঠে যাচ্ছে, পৃথিবীর টানে যাচ্ছে না। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এত বড় পৃথিবীর মহাকর্ষ বলের তুলনায় ওইটুকু আধানের আকর্ষণ বল কি কত বেশি। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখানে সুন্দর একটা তুলনা দিছে মহাকর্ষ বল এবং তোমার তড়িৎচুম্বকীয় বলের মধ্যে। তো তড়িৎচুম্বকীয় বল যে শক্তিশালী তা না, এই বসেরও বস আছে, তো সেটা আমরা পরে দেখব। এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল অর্থাৎ উইক নিউক্লিয়ার ফোর্স। এটাকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎ চৌম্বক বল থেকে দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল নয়। মহাকর্ষ এবং তড়িৎ চৌম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা খুব অল্প দূরত্বে কাজ করে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণেই দুর্বল নিউক্লিয় বল। তাহলে এখানে দুর্বল নিউক্লিয় বল বলা হচ্ছে, তার মানে এটা না যে সেই প্রথম যে মহাকর্ষীয় বল আছে ওটার তুলনায় দুর্বল। এটা বরং অন্য আর যে দুইটা মৌলিক বল আছে, একটা হচ্ছে একটু আগে আমরা বললাম তড়িৎচুম্বকীয় বল, আর এর পরে পড়বো সবল নিউক্লিয় বল, এই দুইটার তুলনায় মানে এই বলটা একটু দুর্বল। অর্থাৎ মূলত নিউক্লিয় বল দুইটা আছে, নিউক্লিয়াসের মধ্যে দুইটা বল কাজ করে, একটা তুলনামূলকভাবে দুর্বল আর একটা সবল। এই জন্য একটাকে দুর্বলটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর একটা আছে একটুখানি দুর্বল, আর একটা দুর্বল নিউক্লিয় বল, আর একটা ওটার চেয়ে শক্তিশালী, এই জন্য এটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। অর্থাৎ এটার চেয়ে ওটা মোটামুটি প্রায় 100 গুণ বেশি শক্তিশালী মনে হয়, না আরো বেশি। যাই হোক, আমরা এটা তুলনাটা আমরা দেখব। তো এখানে সবগুলো বলের মধ্যে কি আছে, একটা তুলনা আছে, সেই তুলনাটা আমরা পরে করব, আমরা দেখাচ্ছি। তারপরে এইটা শুধু দেখি এখানে কি বলছে। সেটা হচ্ছে যে মহাকর্ষ ও তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করে, এই যে কথাটা এখানে একটা জিনিস আলোচনা আসছে, সেটা হচ্ছে যে মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করে, এটাকে বলা হয় পাল্লা। অর্থাৎ একটা বল কত দূর পর্যন্ত কাজ করতেছে, যেহেতু স্পর্শ করতে হয় না, এটা স্পর্শ ছাড়াই কাজ করে, তাহলে এটা কত দূর পর্যন্ত স্পর্শ ছাড়াই কাজ করবে, এটাকে বলা হয় পাল্লা। তো প্রথম দুইটার ক্ষেত্রে মহাকর্ষ এবং তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে এই পাল্লাটা হচ্ছে অসীম। বস্তু যত দূরেই থাক না কেন, আকর্ষণ বল বা বিকর্ষণ বল, তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে বিকর্ষণও আছে, সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তো এই দুইটা অসীম পর্যন্ত বিস্তৃত, বলের মান যত কমই হোক না কেন থিওরিটিক্যালি বল কাজ করবেই, এই জন্য এটাকে বলা হচ্ছে পাল্লা অসীম। কিন্তু দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা কি অসীম না, এটা অসীমের ধারের কাছে হয়, এটা খুবই সামান্য। মাছ দিয়ে মাছ তো খাই নাই আমি। আচ্ছা, ওটা ঢুকে রেখে আচ্ছা।
এরপরের যে এর এরপরের যে এরপরের যে মৌলিক বলটা আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সেটা কি? দুর্বল নিউক্লিয় বল অর্থাৎ উইক নিউক্লিয়ার ফোর্স। এটাকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎ চুম্বক বল থেকে দুর্বল প্রায় ট্রিলিয়ন গুণ, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল নয়। মহাকর্ষ এবং তড়িৎ চুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ এই দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ এটার নাম দুর্বল নিউক্লিয় বল হলেও ভাবার কোনো কারণ নাই যে এটা মনে হয় খুবই দুর্বল, বরং এটা মহাকর্ষ বলের তুলনায় কি অনেক গুণ শক্তিশালী। মহাকর্ষ বলের তুলনায় এটা কত গুণ শক্তিশালী আমি যদি বলি, এটা মহাকর্ষ বলের তুলনায় 10^25 গুণ শক্তিশালী। অর্থাৎ মহাকর্ষ বলকে যখন মহাকর্ষ বলের মানকে যদি আমরা 1 ধরি তাহলে সেটা তার চেয়ে 10^25 গুণ শক্তিশালী বল। এটা হচ্ছে তোমার এই দুর্বল নিউক্লিয় বল। তাহলে মহাকর্ষ বলের তুলনায় তড়িৎ নিউক্লিয় বল কত গুণ শক্তিশালী ওটা আমরা দেখলাম, ওটা হচ্ছে 10^36 গুণ শক্তিশালী ছিল। তার মানে প্রায় 11 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ তড়িৎ নিউক্লিয় বলের তুলনা এই দুর্বল নিউক্লিয় বলের তুলনায় তড়িৎ নিউক্লিয় বলটা হচ্ছে, এটা যে ই যদি দেই আর এটা আছে উইক ডাব্লিউ, উইক ফোর্স। তাহলে তড়িৎ নিউক্লিয় বলের তুলনায় তোমার এই তোমার দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে কি 10^11 গুণ কি দুর্বল। বুঝতে পারছো? তার মানে সে ভালোই দুর্বল, যদিও মহাকর্ষ বলের তুলনায় অনেক শক্তিশালী। মহাকর্ষ বল আসলে খুবই দুর্বল একটা বল। এবং এখানে আর একটা জিনিস আলোচনা করছে, সেটা হচ্ছে পাল্লা। তো পাল্লা জিনিসটা কি? পাল্লা জিনিসটা হচ্ছে যে আমরা দেখলাম যে এই মৌলিক বলগুলো মূলত ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে কি অস্পর্শ বল। তো স্পর্শ ছাড়াই এই বলগুলো কাজ করে। তাহলে একটা বস্তু আর একটা বস্তু থেকে কত দূরে থাকলেও এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল, তোমার তড়িৎ চুম্বকীয় বলের ক্ষেত্রে বিকর্ষণ বলও হয়। তো এই বলটা কত দূরত্ব পর্যন্ত এই বলটা কাজ করে, এইটাকেই বলা হয় মেনলি কি পাল্লা। এটাকে বলা হয় কি পাল্লা। তাহলে তো আমরা যদি দেখি তাহলে মহাকর্ষ বল, তো প্রথম দুইটা বল ছিল, একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এই দুইটা বলের ক্ষেত্রে এই পাল্লাটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ অসীম। কি পাল্লাটা অসীম, অর্থাৎ বস্তু যত দূরেই থাক না কেন এই দুইটা বল কিছু না কিছু পরিমাণ কাজ করবেই, সেটা সামান্যতম হোক বা সেটা জিরোর কাছাকাছি হইলেও মান কিছু না কিছু থাকবে থিওরিটিক্যালি। কিন্তু দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা খুবই সামান্য। তো এগুলো 10^18, মানে 1 মিটারকে 10^18 দিয়ে ভাগ করে, যতটুকু হবে ততটুকু হতে শুধু ততটুকু দূরত্বে কি করতে পারবে এই বলটা কাজ করতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে এগুলো মেনলি তোমার দুর্বল নিউক্লিয় বল হোক বা সবল নিউক্লিয় বলের পর আমরা পড়বো, এই দুইটাই মূলত একটা মৌলিক পদার্থের যে তোমার নিউক্লিয়াস আছে বা একটা পরমাণুর ব্যাসার্ধ আছে, তো এইটুকু এরিয়ার মধ্যেই শুধু কি এই বলগুলো কাজ করে। অর্থাৎ এই দুইটা বলই মূলত কি পরমাণুর ব্যাসার্ধ ততটুকু জায়গার মধ্যে এই বলগুলো কাজ করে। মূলত নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রেই এই বলগুলোর অস্তিত্ব দেখা যায়, যেটা আমরা বলছি যে দুর্বল নিউক্লিয় বলটা কেন হয়, তেজস্ক্রিয় বিক্রিয়ায় দুর্বল নিউক্লিয় বলের কারণে ওখান থেকে ইলেকট্রনটা কি হয়ে যায় বাইরে বের হয়ে আসে। এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল হচ্ছে এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। তড়িৎ চুম্বক বল থেকেও এটা 100 গুণ বেশি শক্তিশালী, কিন্তু এটাও খুব অল্প দূরত্বে কাজ করে, 10^15। এটা তারপরও দুর্বল নিউক্লিয় বলের চেয়েও 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি এর পাল্লা। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন এবং নিউট্রনের নিজেদের মাঝে এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে নিজেদেরকে আটকে রাখে। প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা হয়। তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। তাহলে আমরা জানি যে নিউক্লিয়াসে থাকে প্রোটন, এই প্রোটনগুলো পরস্পরকে কি করে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ সত্ত্বেও এত ছোট জায়গায় এই প্রোটনগুলো থাকে কিভাবে? এর উত্তর হচ্ছে যে তাদের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করে, যেটা তাদের মধ্যে তড়িৎ
চুম্বক যে বল আছে, অর্থাৎ যে বিক্রিয়া বল, বিকর্ষণ যে বলটা আছে, সেই বিকর্ষণ বলেতেই তড়িৎ চুম্বক বল যেটাকে বলতেছি আমরা, ওই বিকর্ষণ বলের তুলনায় এই সবল নিউক্লিয় বল হচ্ছে 100 গুণ বেশি শক্তিশালী। এই জন্য তাদের মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বিকর্ষণ বল থাকা সত্ত্বেও সবল নিউক্লিয় বলের কারণে তারা কি করে, এই নিউক্লিয়াসের মধ্যে ছোট জায়গায় প্রোটনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। তবে এই বলটারও পাল্লা খুবই কম, সেটা হচ্ছে 10⁻15 মিটারের মধ্যে এরা কাজ করে। আর দুর্বল নিউক্লিয় বল ছিল কত, 10⁻18। অর্থাৎ দুর্বল নিউক্লিয়, তার মানে অ্যাটলিস্ট পাল্লাটা সবচেয়ে বেশি পাল্লা কার, সবল নিউক্লিয় বলের পাল্লাটা অ্যাটলিস্ট কি একটুখানি হলেও বেশি, একটু না প্রায় 1000 গুণ বেশি। আর এখান থেকেই মূলত পারমাণবিক বোমার মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হয়, যেটা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, দুনিয়া বলবো না, পৃথিবী বা ওই রকম হইলে দুনিয়াটাও হইতে পারে, তো এটা আল্লাহ ভালো জানে। তো এই যে পারমাণবিক বোমে যে শক্তিটা বের হয়, যেটাকে, সেই শক্তিটা মূলত এই সবল নিউক্লিয় বল থেকেই আসে। সবল নিউক্লিয় বলটাই কি পারমাণবিক বলের শক্তি যোগায়। ঠিক আছে, তো আমরা যদি এখানে শক্তির একটা তুলনামূলক শক্তি এবং পাল্লার একটা তুলনামূলক আলোচনা দেই, তাহলে সেটা হচ্ছে কি, পাল্লার ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা শক্তিগুলোকে মহাকর্ষীয় বলকে আমরা এম দ্বারা প্রকাশ করতেছি, এফ জি দ্বারা প্রকাশ করতেছি। সেটা হচ্ছে যদি আমরা মহাকর্ষীয় বল মনে করো এফ জি, আর এটা হচ্ছে এফ ই। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বলকে আমরা এফ ই দ্বারা প্রকাশ করি, আর দুর্বল বলকে এফ ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, আর সবল বলটাকে আমরা, সবল নিউক্লিয় বলকে এফ এস দ্বারা প্রকাশ করি, স্ট্রং ফোর্স। তাহলে পাল্লা যদি আমরা বলি, তাহলে পাল্লার ক্ষেত্রে এর পাল্লাও কি ইনফিনিটি, অর্থাৎ অসীম। তড়িৎচুম্বকীয় বলের পাল্লাও কি অসীম, আর এর পাল্লা আছে 10⁻18, আর এর পাল্লা আছে 10⁻15 মিটার। ঠিক আছে, তার মানে আমরা যদি তুলনা করি, তাহলে এর থেকে এর পাল্লাটা কত, 100 গুণ বেশি। অর্থাৎ কত গুণ বেশি, 100 গুণ বেশি। তাহলে স্ট্রং ফোর্সের স্ট্রং যে নিউক্লিয়ার ফোর্স আছে, সেটার পাল্লা হচ্ছে উইকটার চেয়ে 1000 গুণ বেশি। কত, 1000 গুণ বেশি। কত গুণ বেশি, 1000। এরপর যদি আমরা শক্তির তীব্রতা, অর্থাৎ তাদের যদি বলের তীব্রতা, শক্তির না বলের তীব্রতা হিসাব করি, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে যদি 1 ধরা হয়, সেইটার তুলনায় এটার ফোর্স হচ্ছে কত, 10⁻36 গুণ, আর এটা হচ্ছে 10⁻25 গুণ, আর এটা হচ্ছে 10⁻38 গুণ। এই চারটা তোমরা মাথায় রাখবা, কে কার থেকে কত গুণ বেশি, এটা ওখান থেকে হিসাব করা যাবে। তাহলে এটা এর থেকে কত গুণ বেশি হবে, 10 কত গুণ, 13 গুণ। এটা এর তুলনায় কত গুণ বেশি হবে, 10 কত গুণ, এ বেশি, এটা হচ্ছে কত গুণ, 11 গুণ। ঠিক আছে, আর এই দুইটার মধ্যে যদি তুলনা করি আমরা, এটা কত গুণ, 10 মাত্র 10 কি 2 গুণ, অর্থাৎ 100 গুণ বেশি। ঠিক আছে, তো এইভাবে তুলনা করে তোমরা পড়বে, এটা এমসিকিউ, এখান থেকে এমসিকিউ খুবই আসে। তো এরপর একটা মজার তথ্য, সেটা হচ্ছে যেটা আগেই বলছি, যে 4টা বলেরই ওরা একটা কমন কারণ খুঁজতেছে, অর্থাৎ এই 4টা আর মৌলিক বল থাকবে না, দেখা যাবে যে একটা হয়ে যাবে। অলরেডি 2টা বল মিলে একটা বল হয়ে গেছে। বিজ্ঞানীরা ধারণা করেন এই 4 ধরনের বলের মূল জায়গা এক হতে পারে। তারা সবগুলোকে এক সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় এবং দুর্বল নিউক্লিয়ার বলকে এর মাঝে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, এবং সেটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটি আকাশ ছোঁয়া সাফল্য। কাজেই তুমি ইচ্ছা করলে বলতে পারো যে বল 3 ধরনের, একটা হচ্ছে মহাকর্ষ বল, ইলেকট্রোইক বল, এবং আরেকটা হচ্ছে নিউক্লিয়ার বল। কেউ এটাকে ভুল বলতে পারবে না। অন্যগুলোকেও এক সূত্রে গাঁথার জন্য বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। যাই হোক, 3টে বলা এখনো থিওরিটিক্যালি এটা আছে, এখনো আমরা মৌলিক বল 4টাই লিখবো, পরীক্ষায় আসলে 3টে আমরা লিখবো না, তবে 3টা বলা যাবে। তার কারণ হচ্ছে কি, যদি তোমার প্রথম বলটা হচ্ছে এফ জি মহাকর্ষীয় বল, আর যেটা ডাব্লিউ উইক ফোর্স, যেটা দুর্বল নিউক্লিয় বল, এই দুইটাকে
বিজ্ঞানীরা অলরেডি একটা নির্দিষ্ট একই ধরনের বল হিসেবে কি করতে পারছে, ব্যাখ্যা করতে পারছে। এবং এইটা করার কারণে 3জন বিজ্ঞানী আবার নোবেল পুরস্কারও পাইছেন। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল সালাম, পাকিস্তানের আব্দুল সালাম, আর কাছে স্টিভেন ওয়াইনবার্গ, আর কাছে কি যেন শ্যাডো, যাই হোক আমার মনে নেই, গ্লাসও মনে হয়। তো এই 3জন বিজ্ঞানী কি পাইছেন, নোবেল পুরস্কার পাইছেন। সেটা হচ্ছে কত, 1957 সালে খুব সম্ভবত। এটা প্রথম অধ্যায়ে ইনফরমেশনগুলো আছে। তো এই 3জন বিজ্ঞানী গবেষণা করে এই দুইটা বলকে একসাথে ব্যাখ্যা করতে পারছেন, এবং এই দুইটাকে ওনারা নাম দিয়েছেন ইলেকট্রোউইক ফোর্স। ইলেকট্রোউইক ফোর্স, সরি মহাকর্ষ বল না, আমি এখানে ভুল লিখছি। এটা মহাকর্ষ বলকে তারা একত্রিত করে নাই, তারা একত্রিত করছে হচ্ছে চুম্বক বলকে। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বল এবং তড়িৎ চুম্বকীয় বল, এই যে তড়িৎ চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে তারা কি করছে, একীভূত করতে পারছে। তো এই দুইটাকে নাম দিয়েছে, এখান থেকে ইলেকট্রিক আর ওখান থেকে দুর্বল, নাম হয়েছে ইলেকট্রোউইক ফোর্স। আর সবল নিউক্লিয় বলকে শুধু একটা নাম, সেটা হচ্ছে শুধুই নিউক্লিয়ার বল। তো বাকিগুলোকে বিজ্ঞানীরা একসাথে গাঁথার চেষ্টা করতেছে। তো এরপরে আমরা আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা, অর্থাৎ ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্সেস। তো এই জিনিসটা আমরা দেখি কি, যে বল একটি ভেক্টর, কাজেই কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বিপরীত দিক থেকে অন্য একটি বল প্রয়োগ করে সেই বলটিকে কাটাকাটি করে দেওয়া সম্ভব। আমরা তখন বলি বল দুটি সাম্যাবস্থায় আছে। দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করার পর বলগুলোর সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুটির ত্বরণ থাকে না। তখন এই বলগুলোকে আমরা বলবো কি, সাম্য বল। তাহলে দুই বা ততোধিক বল একটা বস্তুর উপর প্রয়োগ করার পর যদি বলগুলোর সম্মিলিত লব্ধি বা ফলাফল শূন্য হয়, অর্থাৎ বস্তুটা যদি কি হয়, স্থির হয় অথবা সমবেগে গতিশীল থাকে, স্থিরও থাকতে পারে সমবেগে গতিশীলও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে ওই বলগুলো কি করতেছে না, একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিছে, ফলে এই বলগুলোকে আমরা বলবো সাম্যাবস্থা, অর্থাৎ সাম্য হয়েছে। তাহলে সাম্যাবস্থা কিন্তু শুধু যে স্থির হবে বিষয়টা তা না, গতিশীল বস্তুর মধ্যেও সাম্যাবস্থা হইতে পারে। সেটা হচ্ছে কি, সমবেগে যদি গতিশীল হয়, একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতেছে কিন্তু সেটা সমবেগে যাচ্ছে অথবা স্থির আছে, তো এই দুই ক্ষেত্রে আমরা বলগুলোকে বলবো সাম্য বল। অর্থাৎ সাম্য বলের ক্ষেত্রে কি থাকবে না, বস্তুর ত্বরণ থাকবে না। সাম্য বলের ক্ষেত্রে বস্তুর ত্বরণ থাকবে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কি এমসিকিউ, সাম্য বলের ক্ষেত্রে বস্তু কি থাকে না, ত্বরণ থাকে না। তো এরপর আমরা যাই 3.02 চিত্রে দেখানো হচ্ছে একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ বস্তুর ওজন ডাব্লিউ সোজা নিচের দিকে কাজ করছে, আবার আরেকটি বল যা সুতার টান খাড়া উপরের দিকে কাজ করছে। এখানে দুটি বল একটি আরেকটির বিপরীত দিকে কাজ করে পরস্পরকে নিষ্ক্রিয় করে সাম্যাবস্থার সৃষ্টি করছে। তো এরকম যখন এই বস্তুটা স্থির থাকবে সেই ক্ষেত্রে এরকম হবে, অর্থাৎ ডাব্লিউ কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, আর দড়ি টান কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে, এবং এই দুইটা একটাকে আরেকটাকে নিষ্ক্রিয় করে দিয়ে বস্তুটা এখানে কি আছে, স্থির আছে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা বল এখানে কি সাম্যাবস্থায় আছে। এরকম সাম্যাবস্থা কি হতে পারে, আরও হতে পারে। নিচে মানে এই যে এখানে একটা দিয়েছে সাম্যাবস্থা, এখানে একটা বই, তো বইয়ের এই দিকে একটা সুতার টান কাজ করতেছে, এই দিকে একটা সুতার টান কাজ করতেছে, আর ডাব্লিউ কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, কিন্তু বইটা এখানে স্থির আছে। অর্থাৎ এখানে তিনটা বল কি, এটাকে T1 যদি ধরি, এটাকে যদি ধরি T2, এই তিনটা বল এখানে কি করতেছে, পরস্পরের সাথে তোমার যেটা করছে তোমার সাম্যাবস্থায় আছে। এই তিনটা বলকে আমরা এখানে সাম্য বল বলতে পারি। তো এরপর যদি আমরা সামনের দিকে আগাই, সেটা হচ্ছে এখন যদি একটি সুতাকে কেটে দেওয়া যায় এবং তাহলে সুতার টান টি আর বস্তুটির উপর কাজ করবে না। তাহলে যে কোনো একটা সুতা, যদি সুতাটিকে কেটে দেওয়া হয়, প্রথম বস্তুর কথা বলা আছে, যদি এই সুতাটিকে যদি আমরা এখানে কি করে দিই, এখানে যদি সুতাটিকে কাট করে দিই, তাহলে আর টানটা কি করবে না, এই টানটা আর থাকবে না, এই টানটা আর কাজ করবে না। সেক্ষেত্রে শুধুমাত্র কি করবে, তার উপর ডাব্লিউটা নিচের দিকে, এই ডাব্লিউটা নিচের দিকে কি করবে, কাজ করবে। সরি, কোন দিকে, এই ডাব্লিউটা শুধু তখন কি করবে, নিচের দিকে কাজ করবে।
এই ডাব্লিউটাই শুধু কি করবে, তখন নিচের দিকে কাজ করবে। তাহলে একটাই বল তখন নিচের দিকে যাবে, অর্থাৎ এটা কি অসাম্য বল হয়ে যাবে। তো কোনো একটা বস্তুর উপর যদি একটা বল কাজ করে তাহলে সেটা সবসময় কি হবে, অসাম্য হবে। এটা কখনোই কি হবে না, সাম্য অবস্থায় থাকবে না। ঠিক আছে, তাহলে তখন শুধু পৃথিবীর অভিকর্ষ বল এবং ওজন নিচের দিকে বা ওজন নিচের দিকে কাজ করবে। এখানে অভিকর্ষ বল, বস্তুর ওজন হচ্ছে সাম্য বল। এই অসাম্য বলের কারণে বস্তুটি মাধ্যাকর্ষণজনিত ত্বরণে নিচের দিকে পড়তে শুরু করবে। তাহলে মাথায় রাখতে পারি আমরা, কোনো বস্তুর উপর যখন একটা মাত্র বল কাজ করবে তাহলে সেটা ডেফিনেটলি কি হবে, অসাম্য বল হবে। বুঝতে পারছো, ডেফিনেটলি সেটা কি হবে, অসাম্য বল হবে। এটা একটা এমসিকিউ, কোনো বস্তুর উপর একটা মাত্র বল কাজ করলে সেটা অসাম্য বল। আবার সুতাটি না কেটেও আমরা বস্তুটির উপর অসাম্য বল প্রয়োগ করতে পারি। আমরা যদি বস্তুটিকে টেনে এক পাশে একটুখানি সরিয়ে নেই তাহলে ওজন আর সুতার টান বিপরীত দিকে থাকবে না। তখন সুতার টান আর বস্তুটির ওজন এই দুটি বল মিলে একটি লব্ধি বল কাজ করবে এবং বস্তুটি ছেড়ে দেওয়া মাত্র এই লব্ধি বলটি বস্তুটির উপর কাজ করতে শুরু করবে এবং বস্তুটি দুলতে থাকবে। এটি অসাম্য বলের আরেকটি উদাহরণ। অসাম্য বলের একটা উদাহরণ ছিল যদি একটা মাত্র বস্তু হয় তাহলে সেটা সবসময় অসাম্য হবে। এখন যদি কি করি, এই বস্তুটা এখানে মাঝখানে ছিল, এবার এই বস্তুটাকে এইদিকে কি করা হয়েছে, একটুখানি টেনে নেওয়া হয়েছে। টেনে নিয়ে এবার যদি আমরা হিসাব করি তাহলে টান বল আমরা সবসময় দেখছি, টান বল পরবর্তীতে আমরা দেখব, টান বল সবসময় দড়ি বরাবর কি করে, বস্তু থেকে বাইরের দিকে কাজ করে। আর ডাব্লিউ তো সবসময় নিচের দিকেই কাজ করবে, এটা সবসময় নিচের দিকে কাজ করবে। এবার কিন্তু এই যে বলটা, এটা কিন্তু বল না, আমি দেখাইছি জাস্ট। তাহলে টি এবং ডাব্লিউ বলটা এবার কি করতেছে, সাম্য অবস্থায় নাই, একই দিক ডিরেকশনে না থাকার কারণে এদের মধ্যে একটা কি হবে, লব্ধি বল তৈরি হবে তাদের অনুপাতে। সেই লব্ধি বলটা কি হতে পারে, যে কোনো দিকে হইতে পারে। সেই লব্ধি বলটা জেনারেলি এইরকম একটা ডিরেকশনে কি হবে, অর্থাৎ এটা দোলার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তো এই দিকে কি হবে, তার লব্ধি বল তৈরি হবে। ঠিক আছে, লব্ধি বল। এরপর যখন ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ লব্ধি কিনা এবার জিরো না, এরপর যখন ছেড়ে দেওয়া হবে তাহলে বস্তুটা কি হবে, এই দিকে গতিশীল হবে এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে ডাব্লিউ সেম থাকবে, কিন্তু টিটা চেঞ্জ হওয়ার কারণে লব্ধির ডিরেকশনে আস্তে আস্তে কি হয়ে যাবে, টি এর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। যেমন সুতা যখন এখানে আসবে তখন কিন্তু টি এর ডিরেকশন কোনটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। তো মাঝখানে প্রত্যেকটা অবস্থানে টি এর ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে লব্ধির ডিরেকশন চেঞ্জ হবে, ফলে বস্তুটা এইভাবে কি হবে, দুলতে থাকবে। তো দোলনার ক্ষেত্রে এটা একটা অসাম্য বল। অর্থাৎ অসাম্য বল আমরা কখন বলতে পারি, কোনো বস্তুর মধ্যে একাধিক বল বা এক বা একাধিক বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা গতিশীল থাকে, তার মধ্যে যদি ত্বরণ থাকে, গতিশীল মানে কিন্তু সমবেগ না, যদি বস্তুর মধ্যে ত্বরণ তৈরি হয় তাহলে সেটাকে বলা হবে অসাম্য বল। এখানে কিন্তু বস্তুটার মধ্যে ত্বরণ হয়, তার কারণ আমরা এটা এই অধ্যায়ে বা অন্য অধ্যায়ে এটা আছে। তো এখানে কিন্তু যত নিচের দিকে যাবে তার ত্বরণ হবে, অর্থাৎ বেগের মান বাড়বে। আবার এখান থেকে যত উপরের দিকে উঠবে তখন বেগের মান কমবে। এখানে কিন্তু ডেফিনেটলি তার ত্বরণ হবে। ত্বরণ না হলেও কিন্তু কি, সমবেগে গেলে কিন্তু তখন আর আমরা এটা অসাম্য বল বলতে পারবো না, এটা একটু আগে আমি উল্লেখ করছি। তিনটি বল মিলেও সাম্যাবস্থা তৈরি করা যেতে পারে, এটা একটু আগে আমি বললাম। একটি ভারী বই একটি দড়ি দিয়ে বেঁধে দুই পাশ থেকে দড়ির দুই প্রান্ত টেনে ধরে বইটিকে স্থির অবস্থায় ঝুলিয়ে রাখা সম্ভব। বইটি যেহেতু স্থির অবস্থায় আছে তাই বইটির ওজন ডাব্লিউ এবং দড়ির দুই প্রান্তের টান টি1 এবং টি2 মিলে বল তিনটির লব্ধি শূন্য হয়েছে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপর যদি আমরা এখানে একটা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটি ভারী বই দড়ি দিয়ে বেঁধে দড়ির দুই প্রান্ত টেনে একেবারে সোজা করার চেষ্টা করো। তুমি দড়ির দুই প্রান্তে যত বলই প্রয়োগ করো না কেন দড়িটি টেনে কখনোই পুরোপুরি সোজা করতে পারবে না, কারণ দড়িটা পুরোপুরি সোজা হলে বইয়ের ওজন ডাব্লিউকে নিষ্ক্রিয় করে বলের মোট লব্ধি কোনোভাবে শূন্য করা সম্ভব না। তো এই জিনিসটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় যারা ঘুড়ি উড়ায়। যদি তোমরা ঘুড়ি উড়ায় থাকো তাহলে এটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে। এটা যদি ঘুড়ি হয়, ঘুড়ির লেজ দিলাম, যাই হোক, তাহলে ঘুড়িতে কি থাকে, এরকম দড়ি যদি দেখি আমরা, দড়িটা লাটাই এরকম, দড়ি কিন্তু কি থাকে এরকম কখনো কি হয় না, লাটার দড়ি কি হয় না, সোজা হয় না। কেন সোজা হয় না, তখন দড়ির টান এইদিকে কাজ করে আর ঘুড়ির
এইদিকে টানে বাতাসের কারণে, আর সুতার যে ওজন সেটা কি করে, নিচের দিকে কাজ করে। তাহলে সুতার ওজনের কারণে সুতা নিচের দিকে, যদি সোজা হইতো একদম স্ট্রেট কাট হইতো, তাহলে সুতার ওজনের বলটা কোথায় যাইতো? তো সেটা কি নিষ্ক্রিয় হয়ে যাবে? না, এটা নিষ্ক্রিয় হবে না। এই দুই টানের তুলনায় সুতার যে বড় সুতা যখন হয়, যদি সুতাটা ছোট হয় তখন কিন্তু সোজাসুজি হয় আমরা দেখি, সেক্ষেত্রে তার কারণে একটা চিকন সুতা যদি 1 মিটার লম্বা হয়, এর ওজন কতটুকুই বা হবে। কিন্তু যখন বড় হয়ে যায়, যখন সুতাটা 100 মিটার 200 মিটার বা আরো বেশি, আমরা কি করি, ঘুড়িটাকে ছেড়ে দেই, তখন কিন্তু সুতার একটা ওজন হয়, তখন বেশি হয় এবং দৃশ্যমান ওজন হয়, এবং এটা ক্যালকুলেশন করা যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুতার ওজনের কারণে সেটা নিচের দিকে যায়। বাতাস যত জোরেই হোক না কেন, আমরা যত জোরেই টানি না কেন, ঘুড়ির সুতা আমরা কখনোই কি করতে পারবো না, স্ট্রেট এরকম সোজা করতে পারবো না। তার কারণ সুতার ওজন সেক্ষেত্রে কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, কিন্তু যেটা পসিবল না। এই সেম ব্যাখ্যাটাই এরা এখানে দেওয়ার চেষ্টা করলো। সেটা হচ্ছে কি, একইভাবে ওই সেম ভাবে যদি এখানে একটা কি করা হয়, বইকে এইভাবে একটা বইকে যদি কি করা হয়, দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানা হয় আর এইদিকে টানা হয়, তাহলে এটা কিন্তু কি হবে না, এরকম স্ট্রেট হবে না, একটুখানি নিচের দিকে নেমেই থাকবে। তার কারণ তা বইয়ের কি ওজন নিচের দিকে কি করবে, কাজ করবে। তো এই ছিল এটা বিষয়, এটা তোমরা ঘড়িটা দিয়ে বুঝতে পারছো আশা করতেছি। এরপর আমরা পরের অংশে চলে যাই, সেটা হচ্ছে ভরবেগ। ধরা যাক একটি ট্রাক এবং একটি বাইসাইকেল একই বেগে গিয়ে একটি ছোট গাড়িকে আঘাত করেছে। এই সংঘর্ষে সাইকেল নাকি ট্রাক কোনটি ছোট গাড়িটার বেশি ক্ষতি করতে পারবে? তার মানে একটা বাইসাইকেলকে ট্রাক আঘাত করছে, একটি বাইসাইকেল, আর ছোট গাড়িটাকে একটা বাইসাইকেল আঘাত করছে। তাহলে ছোট গাড়িটা ট্রাকের আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে নাকি বাইসাইকেলের আঘাতে? আমরা স্বাভাবিকভাবেই বলবো কি ট্রাক, কারণ তার ভার অনেক বেশি। সাইকেল এবং ট্রাক দুটোর বেগ এক হলেও ট্রাকের ভর অনেক বেশি, সেজন্য তার ভরবেগ অনেক বেশি। ভরবেগ সহজভাবে ভর এবং বেগের গুণফলকে বলা হয়। যদি ভর এম হয় এবং বেগ যদি ভি হয়, তাহলে ভরবেগ হচ্ছে পি, পি সমান এম ভি। এখানে ভর স্কেলার রাশি কিন্তু বেগ ভেক্টর রাশি, তাই ভরবেগ হবে একটা ভেক্টর রাশি। তোমরা ধারণা করতে পারো যে সাধারণভাবে যেহেতু কোনো কিছুর ভরের পরিবর্তন হয় না, জেনারেলি এটা ধারণা করা আছে, কিন্তু আসলে ভরের পরিবর্তন হয়, কিন্তু নিউটনীয় বলবিদ্যায় এটাকে কখনোই কি করা হবে না, ভরের পরিবর্তন হিসেবে আনা হবে না। আর বড় বস্তুর ক্ষেত্রে ভরের পরিবর্তনও হয় না, ভরের পরিবর্তন হয় নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে জেনারেলি। যাই হোক, তাই ভরবেগের পরিবর্তন হতে পারে শুধুমাত্র বেগের পরিবর্তনের কারণে। তাহলে আমরা যখনই ভরবেগের পরিবর্তন বুঝতে হবে ওখানে বেগের পরিবর্তন হয়েছে, ভরের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু আমরা বিশেষ কোনো ক্ষেত্রে দেখতে পারি গতিশীল কোনো কিছুর বেগের পরিবর্তন হয়নি, কিন্তু ভরের পরিবর্তন হওয়ার কারণে তার বেগের পরিবর্তন হয়ে গেছে। এটা যেটা একটু আগে বললাম, নিউক্লিয়ার ফিজিক্স এটা হয়। তোমাদের মনে হতে পারে ভরবেগ নামে একটা নতুন রাশির প্রচলন না করে এটিকে সবসময় ভর এবং বেগের গুণফল হিসেবে বিবেচনা করলে কি সমস্যা ছিল? সাধারণভাবে মেনলি নিউটনীয় বলবিদ্যা এটা খুব একটা সমস্যা না, কিন্তু তোমাদের নিউক্লিয়ার ফিজিক্স আছে সেখানে প্রবলেম। এই জন্য বলছি সাধারণভাবে বড় কোনো সমস্যা না থাকলেও আলোর কণার ব্যাপারে এটি বড় সমস্যা হতে পারে। কারণ হচ্ছে আলোর কণা বা ফোটনের কোনো ভর নাই, কিন্তু ভরবেগ আছে। অদ্ভুত বিষয়, জিনিসটা সব মাথার উপর দিয়ে গেল হয়তো তোমাদের। বিষয়টা এইরকমই, ভর নাই কিন্তু ভরবেগ নামক একটা রাশি আছে, এবং এই কারণেই ভর এবং বেগকে সবসময় আলাদাভাবে বিবেচনা না করে ভরবেগ নামক একটা রাশির অবতারণা করা হয়েছে। কিন্তু ওইটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, এখানে তোমাদের বেগের ভরের কোনো পরিবর্তন হবে না, ভরবেগের পরিবর্তন মানে সবসময় বেগের পরিবর্তন, আর ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। তো ভরবেগের একক হলো ভরের একক আর বেগের এককের গুণফল, আর একইভাবে মাত্রাও হবে, এটা হচ্ছে ভরের একক এম মাত্রা আর বেগের একক এলটি ইনভার্স 1। তো কিছুই না, এটা সবই হচ্ছে গুণফল। এরপর আছে যদি একাধিক বস্তু গতিশীল হয় এবং তারা ভিন্ন ভিন্ন বেগে যেতে থাকে, তাহলে তাদের একটা সম্মিলিত ভরবেগ থাকে। বস্তুগুলোর ভিন্ন ভিন্ন বেগ থাকার কারণে চলার পথে একটির সাথে আরেকটির সংঘর্ষ হতে পারে এবং সংঘর্ষের কারণে তাদের বেগের পরিবর্তনও হতে পারে। কিন্তু যদি
বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সংঘর্ষের পরেও সম্মিলিত ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এই বক্তব্যটির নাম ভরবেগের নিত্যতার সূত্র। তাহলে এই জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এখান থেকে খুবই প্রশ্ন আসে, পরীক্ষায় অঙ্ক আসেই। তাহলে এখান থেকে বোঝাইলো কি, তো ভরবেগের গুরুত্বটা আসলে এই জায়গাতেই তোমরা এখন বুঝতে পারবা। অর্থাৎ একাধিক বস্তু যদি কি করে একসাথে চলে বা পরস্পর বিপরীত দিকে চলতে পারে, চলার পথে চলতে চলতে যদি একজন আরেকজনের সাথে কি করে ধাক্কা খায়, তাহলে এই ধাক্কা খাওয়ার ফলে আমরা জানি তাদের কি হবে, বেগের পরিবর্তন হবে। একজন এক একদিকে ছিটকে যেতে পারে, কিন্তু নিশ্চয়ই ধাক্কা খাওয়ার আগে যে বেগ ছিল পরে সেই বেগে যাবে না। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে বস্তুগুলোর কিন্তু ভরবেগ কি থাকবে, বেগ পরিবর্তন হয়ে গেলেও ভরবেগ কিন্তু কি থাকবে, সেম থাকবে। অর্থাৎ আগের বস্তু দুইটার মোট ভরবেগ, অর্থাৎ সংঘর্ষের আগে বস্তু দুইটা যদি বেগ u1 এবং u2 হয় তাহলে মোট ভরবেগ যা থাকবে, সংঘর্ষের পরে তাদের বেগ যদি v1 এবং v2 হয় যথাক্রমে, তাহলে পরের ভরবেগটাও কি হবে, সেম থাকবে। তাহলে আমরা মনে করলাম যে সংঘর্ষের আগে বস্তু দুইটার একটা বেগ ছিল u1 আর একটা বেগ ছিল u2, আর সংঘর্ষের পরে একটা বস্তুর বেগ v1 আর একটা বস্তুর বেগ হয়ে গেল v2। তাহলে বেগ পরিবর্তন হলো কিন্তু ভরবেগের মোট ভরবেগ কি হবে না, পরিবর্তন হবে না। এটাই হচ্ছে ভরবেগের কি একটা মজার বিষয়। তো এইখানে আমরা যখন v1 u1 v2 u2 এর u1 u2 v1 v2 এর মান বসাবো, এখানে ভেক্টর রাশির ক্ষেত্রে সবসময় আমরা কি করব, ডিরেকশনটা হিসাব করব। তাহলে u1 যদি এই দিকে পজিটিভ হয় আর এটা যদি u2 হয়, তো ডেফিনেটলি এটা উল্টা দিকে যখন হবে তখন এখানে হিসাব করার সময় মাইনাস বসাইতে হবে। আবার অনেক সময় একই দিকে গিয়েও ধাক্কা দিতে পারে, যেমন এর বেগ বেশি এর বেগ কম, এগিয়ে কি করলো, একটা ধাক্কা দিল, সেক্ষেত্রে এবং u1 এবং u2 একই ডিরেকশন এবং দুইটাই পজিটিভ দেওয়া যাবে। আর ওই একইভাবে যখন আমরা ক্যালকুলেশনে v1 এবং v2 আসবে, তখন সেম ভাবে পজিটিভ যদি হয় তাহলে আমরা মনে করব u1 এর দিকে, আর যদি নেগেটিভ আসে তাহলে মনে করব যে u2 এর দিকে তাদের বেগগুলো হবে। যাই হোক, এগুলো হিসাব আমরা পরবর্তীতে দেখব। তো আপাতত ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে এইটা, অর্থাৎ একটা বস্তুর সংঘর্ষের আগে এবং পরে তার মোট ভরবেগ কি থাকবে, অপরিবর্তিত থাকবে। এই সূত্রটার নাম হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। তাহলে ভরবেগের নিত্যতা সূত্রটাকে আমরা এইভাবে বলতে পারি যে সংঘর্ষের বাইরে থেকে, এখানে একটা শর্ত আছে, বাইরে থেকে কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না। তাহলে এটা এমসিকিউতে আসে অনেক সময়, যে ভরবেগের সংরক্ষণ সূত্র কখন প্রযোজ্য হবে কখন হবে না। বাইরে থেকে বল প্রয়োগ যদি না করা হয় তাহলে সংঘর্ষের আগে এবং পরে বস্তুগুলোর মোট ভরবেগ কি থাকবে, সমান থাকবে। তাহলে এখান থেকে কিছু অঙ্ক আছে, যদি আমরা দেখি এটাতে কি বলা আছে, যে তুমি একটি টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে ছুড়ে দেওয়ার পর একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে এসেছে, বলটার ভর 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত হবে। তো আমরা যদি হিসাব করি, এখানে মনে করি যে এটা একটা ওয়াল, এটা একটা কি ওয়াল। তো এই ওয়ালে কি করছে, একটা বল গিয়ে কি করছে, বল গিয়ে ধাক্কা মারছে, ঠিক আছে, এইভাবে ধাক্কা মারছে, যে বেগে ধাক্কা মারছে ঠিক একই বেগে সে কি করছে, ফিরে আসছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে যদি সে ইউ বেগে ধাক্কা মারে, উদাহরণ হিসেবে ইউ বেগে ধাক্কা মারে, এইদিকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে ইউ বেগেই সে কি করছে, ফিরে আসছে, তাহলে এটা নেগেটিভ ইউ হবে। তাহলে তার ভর যদি কি হয়, এম হয়, তার ভর যদি কি হয়, এম হয়, তাহলে ধাক্কা মারার আগে তার ভরবেগ কত, এম ইউ, আর ধাক্কা মারার পরে তার ভরবেগ কত হবে, এম ইন্টু মাইনাস ইউ, তাহলে হবে কি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, তাহলে আমরা যে কোনো কিছুর পরিবর্তন বের করার জন্য সবসময় পরেরটা থেকে কি করব, আগেরটা বাদ দেব। তাহলে আমরা কি করব, মাইনাস এম ইউ মাইনাস আগেরটাও কি এম ইউ ছিল, তো এইটা হচ্ছে কি তার পরবর্তী ভরবেগ মাইনাস এম ইউ, আর এটা হচ্ছে তার আগের ভরবেগ, দুইটার বিয়োগফল করলে আমরা কি মাইনাস 2 এম ইউ, অর্থাৎ 2 এম ইউ পরিমাণ তার ভরবেগের পরিবর্তন হবে। আমরা ভি দেওয়া করছে যে 2 এম ভি পরিমাণ ভরবেগের পরিবর্তন হবে। এখন আমরা যদি ওখানে মানটা বসাই দিই তাহলেই হয়ে যাবে। তাহলে এখন মাইনাস এদের প্লাস আসছে, মাইনাস আসছে কেন, আর জেনারেলি যেটা করতে হয় পরেরটা থেকে আগেরটা বাদ দিতে হয়, কিন্তু যেহেতু শুধু পরিবর্তনের কথা বলছে এখানে, এই জন্য মাইনাস চিহ্নটা কি করা হয়েছে, তোমার দেওয়া হয় নাই। তো ঋণাত্মক চিহ্নটার এখানে অর্থ হচ্ছে যে ভরবেগের পরিবর্তন হবে কোন দিকে, অর্থাৎ
সে এন্ড রেজাল্টটা হবে আগের যে বেগ আছে তার উল্টা দিকে। এই উল্টা দিক বোঝাইতে এখানে মাইনাস চিহ্নটা কি আসছে। তো সঠিক উত্তর আসলে -2mb হবে। অথবা শুধু পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় ডিফারেন্স যখন করা হয় তখন মাইনাস চিহ্নগুলোকে কি করা হয়, ডিরেকশনটাকে এভাবে হিসাব করা হয় না পরিবর্তনের ক্ষেত্রে। ঠিক আছে, তো তারপর আমরা দেখি যে এই পরিবর্তনের জন্য টেনিস বলটার উপর দেয়ালটা খুব অল্প সময়ের জন্য বল প্রয়োগ করেছে। ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যানরা এভাবে ব্যাট দিয়ে অল্প সময়ের জন্য ক্রিকেট বলকে আঘাত করে সেটার ভরবেগের পরিবর্তন করে ফেলে। তো এই যে অল্প সময়ে যখন কোনো বস্তুর মধ্যে একটা বড় মানের বল প্রয়োগ কাজ করে তখন সেই বলটাকে বলা হয় ঘাত বল। তো ওইটা এই বইয়ে আলোচনা করা নাই, বোর্ড বইয়ের অন্য ভার্সনগুলোতে এটা আলোচনা করা আছে। তো আমি ওই জন্য এটাকে আলোচনা করে দিয়েছি। এখানে যেহেতু আলোচনাটা আসলো তাহলে এটা হচ্ছে কি ঘাত বল। তাহলে ঘাত বল হচ্ছে কি অল্প সময়ে যদি ঘাত বলের ক্ষেত্রে কি হয়, কোনো একটা বস্তুর উপর অল্প সময় জুড়ে একটা বড় মানের কি হয় বল কাজ করে, তখন এটাকে আমরা বলি কি ঘাত বল। ঠিক আছে, তো আর ওই অল্প সময় এবং আমরা যদি কি করি ওই অল্প সময় এবং বলটাকে গুণ করি তাহলে সেটাকে বলা হয় বলের ঘাত। তাহলে এখানে আর একটা জিনিস আমরা বললাম সেটা হচ্ছে কি বলের ঘাত। বলের কি ঘাত। তো বলের ঘাত জিনিসটা কি, বলের ঘাত সমান হচ্ছে কি এফ ইন্টু টি। ঠিক আছে, এবং টি এর মান অবশ্যই কি হবে ছোট হবে, টি এর মান অবশ্যই ছোট হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড বা আরো কম। অনেক সময় বইয়ে উদাহরণ অঙ্ক করার ক্ষেত্রে 5 সেকেন্ডও ধরা হয়, কিন্তু বাস্তবে এই সময়টা 1 সেকেন্ড বা তার চেয়েও কম। সাধারণত একটা ফুটবলে কিক দিতে যে সময় লাগে বা একটা ক্রিকেট বলকে আঘাত করতে যে সময় লাগে, হাতুড়ি দিয়ে কোনো কিছুর উপর পিটাইলে যে পরিমাণ সময় লাগে ঘাত বল হবে সেটাই। তো এইখানে ভরবেগের পরিবর্তনের সাথে যেহেতু খুব অল্প সময়ে একটা বড় মানের বল কি করে কাজ করে, তার মানে এখানে ভরবেগের পরিবর্তন হয়। এই ভরবেগের পরিবর্তনের সাথে ঘাত বলের একটা কি আছে সম্পর্ক আছে। তাহলে আমরা পড়ছি যে এই আমরা ভরবেগের পরিবর্তন সমান কি জানি, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এটা সমান কি এফ, কে এফ বাই এফ, এটা আমরা দেখছি এফ সমান এম এ, বা আমরা সরাসরি যদি এফ সমান এম এ সূত্র থেকেও যাই তাহলেও এটা দেখতে পারি। তো তো এইভাবেই দেখাই এফ সমান আমরা জানি কি এফ সমান এম এ। এখন এ ত্বরণ মানে কি, আবার এ সমান আমরা কি জানি, এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কি করি টিটাকে এইভাবে গুণ করি এইদিকে নিয়ে আসে, এফ টি সমান কি হবে এম ভি মাইনাস ইউ, অথবা এফ টি সমান কি এম ভি মাইনাস এম ইউ, অথবা সরাসরি আমরা লিখতে পারি কি এফ টি সমান ডেল এম বি। তাহলে এইটাই কি আমি একটু আগে কি বললাম বলের ঘাত, এটাকে কি বললাম বলের ঘাত। তাহলে বলের ঘাত কার সমান, ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের সমান না, মাথায় রাখতে হবে ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে বলের ঘাত আর ভরবেগের পরিবর্তনটা একই জিনিস। অনেক সময় ভরবেগের পরিবর্তন বের করতে বলে কিন্তু আদি ভরবেগ শেষ ভরবেগ কিছুই দেয় না, বল এবং সময় দেয়, বল এবং সময় দেয়। তাহলে বল এবং সময় গুণ করলে কি করা যাবে ভরবেগ বের করা যাবে। অনেক সময় ভরবেগের আদি বেগ শেষ বেগ ভর দেওয়া থাকে, বলে যে বলের ঘাত কত, সেক্ষেত্রে টি কিন্তু দেওয়া নেই, তাহলে এফ টি দিয়ে বলের ঘাত বের করা যাবে না। তখন ভরবেগের পরিবর্তনটা বের করেই কি হবে এম ভি মাইনাস এম ইউ, এটা করেই কি করা যাবে, এটাকেই আমরা কি বলবো বলের ঘাত বলবো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সরাসরি বলের ঘাত সবসময় এফ টি দ্বারা বের করা যাবে তা না, বলের ঘাত এম ভি মাইনাস এম ইউ দিয়েও বের করা যায়।